তো আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচের 76তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা 32 এবং 33, এখান থেকে আলোচনা করব। তো এর আগে গতদিন আমরা অ্যাডমিশন অ্যান্ড কনফেশন 17 থেকে 31 ধারা পর্যন্ত সকল ধারাসমূহ বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ধারা 32 এবং 33। তো ধারা 32 এবং 33 এটা প্রকৃতপক্ষে অ্যাডমিশন এবং কনফেশনেরই আর একটা অংশ বলা যেতে পারে আর কি। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে 32 এবং 33 ধারায় বলা হয়েছে যে যে সকল ব্যক্তি মারা গিয়েছে, যে সকল ব্যক্তি হারায় গেছে, বা যে সকল ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যে সকল ব্যক্তিকে আপনার আদালতে উপস্থাপন করার সময় ও ব্যয় সাপেক্ষ, সেই সকল ব্যক্তির বিবৃতি তারা যদি কারো কাছে কোনো কথা বলে যায়, সেই কথাটা আপনার প্রাসঙ্গিক কোন কোন ক্ষেত্রে সেটা বলছে 32 আর 33 ধারায়। অর্থাৎ 32 এবং 33 ধারায়, সাধারণত 32 ধারাটাই আগে বলি, 32 ধারায় 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক। কে কে? হয় মারা গেছে, নাহলে হারাই গেছে, অথবা যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, অক্ষম, এবং ওই যে আপনার যারে এরকম চারটা, আর যাকে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ। এই যে কে কে? মৃত ব্যক্তি যাকে খুঁজে পাওয়া যায় না, যে ব্যক্তি অক্ষম, আর আরেকটা হচ্ছে যাকে হাজির করা যায় না, এরকম ব্যক্তি। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরেন যে একজন ব্যক্তি রুবেল, সে মারা যাওয়ার আগে ডাক্তার সাহেবের কাছে বলে গেছে যে ভাই আমারে অমুক অমুক মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তো এটা বলার পর পরের দিনই রুবেল মারা গেছে। তো রুবেলরে তো আর ওই মামলায় সাক্ষী হিসেবে উপস্থাপন করা যাবে না, কারণ রুবেল তো দুনিয়াতেই নাই। কিন্তু রুবেলের এই কথা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 32 ধারায়। বুঝতে পারছেন? আর 33 ধারাটা একটু হিন্টস দেই, তারপরে তো পরে আলোচনা করব। 33 ধারা হলো যে একজন ব্যক্তি, এই যে যে মারা গেছে, হারায় গেছে, অক্ষম, এই এরকম যে কোনো একজন ব্যক্তি আগে একটা মামলায় সাক্ষী প্রদান করছিল। মানে সাক্ষী তো সাক্ষ্য প্রদান করতে হয় তো আদালতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে। সে আদালতে একবার একটা মামলায় সাক্ষ্য প্রদান করেছিল, তো পরবর্তীতে দেখা গেল তার ওই আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির 540 ধারায় আছে সাক্ষী রিকল। কি সাক্ষী রিকল? মানে ওই সাক্ষীর আবার দরকার হতে পারে, অথবা আর একটা মামলায় ওই সাক্ষীর রে দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই সাক্ষীরে যখন ডাকা হলো, দেখা গেল সে মারা গেছে বা হারাই গেছে, যে কোনো একটা হয়েছে আর কি, তার পাওয়া যাচ্ছে না, তখন তার আগের মামলার যে বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে, এটা হলো 33। অর্থাৎ 32-এর ক্ষেত্রে সে ওই যে কথাগুলো বলেছে মারা যাওয়ার আগে, এটা আদালতে বলে নাই, বলছে অন্য যে কোনো ব্যক্তির কাছে, এটা হলো প্রাসঙ্গিক 32-এ। আর 33 হলো যে সে মারা যাওয়ার আগে যে কথাগুলো বলছে, এই কথাগুলো কোথায় বলে গেছে? আদালতে। আদালতে বলে গেছে, পরবর্তীতে যদি তার দরকার হয়, কিন্তু দেখা গেলো সে মারা গেছে, তাহলে আদালতে প্রথমবার যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো প্রাসঙ্গিক। এটা হলো কত ধারায়? 33 ধারায়। তো যাই হোক, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা জানি যে সোনা সাক্ষ্যের যে ব্যতিক্রম যা যা ছিল, সেটা হলো আপনার রেস গেস্টি 6 ধারা আমরা বিস্তারিত আলোচনা করছি, অ্যাডমিশন কনফেশন আলোচনা করছি, আর বাকি আছে কত? 32 আর 33। সো আমরা একটু যদি একটু পড়ি, দেখেন যে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি। সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না মানে যাদের সাক্ষী হিসেবে আহ্বান করলেও তাদের আদালতে আসার সম্ভাবনা নাই। স্টেটমেন্টস বাই দ্য পার্সনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস। স্টেটমেন্টস মানে হলো বিবৃতি, স্টেটমেন্টস বাই দ্য পার্সনস, বাই দ্য পার্সন মানে হলো ব্যক্তিদের দ্বারা, হু ক্যান নট বি কল্ড, যাদেরকে ডাকা যাবে না অ্যাজ উইটনেসেস, সাক্ষী হিসেবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে স্টেটমেন্টস বাই দ্য পার্সনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস, এই লাইনটা আসলে এই কথাগুলো বলছে কত ধারায়? 32 আর 33 ধারায়। একটু পড়ে দেখেন, যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, যেমন যে ব্যক্তি মৃত, যাকে খুঁজে পাওয়া যায় না, যে সাক্ষ্য দিতে অক্ষম, বা অযৌক্তিক বিলম্ব ব্যয় ছাড়া যাকে হাজির করা যায় না ইত্যাদি, তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তা প্রথমত 32 ধারায় এবং দ্বিতীয়ত 33 ধারায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ মারা গেছে, যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে অক্ষম, যে বিদেশে বা অন্য কোথাও আছে, যারা হাজির করা যায় না, এই সব লোকের বক্তব্য 32 ধারায়ও প্রাসঙ্গিক, আবার কি 33 ধারায়ও প্রাসঙ্গিক।
সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, এবং মৌখিক সাক্ষ্য যে প্রত্যক্ষ হতে হবে এটা আমরা আগের লেকচারগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। মানে যে সাক্ষ্য প্রদান করবে তার স্বয়ং এটা দেখতে হবে, শুনতে হবে বা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে। অর্থাৎ যে বিষয় দেখা যায় সেই বিষয় যে দেখেছে সেই সাক্ষ্য দিবে, আবার যে বিষয় শোনা যায় সেই বিষয় যে শুনেছে সেই সাক্ষ্য দিবে। কিন্তু কিছু ক্ষেত্রে যে ব্যক্তি মৌখিক বা লিখিত বিবৃতি দিতে চায় বা যার মৌখিক বা লিখিত সাক্ষ্য দেওয়ার প্রয়োজন তাকে হাজির করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে হাজির করা যায় না এমন ব্যক্তিদের লিখিত বা মৌখিক বিবৃতি যিনি শুনেছে তার শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে হবে, এই নিয়মের ব্যতিক্রম 32 ও 33 ধারা আলোচনা করা হয়েছে। 32 ও 33 ধারায় উল্লেখিত শর্তে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও তা প্রাসঙ্গিক হতে পারে। তো আমরা চলে আসি ধারা 32-এ কি আছে দেখেন। 32-এর টাইটেলটা হলো যে মৃত খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। ধারা কত? 32। মৃত বা খুঁজে পাওয়া যায় না ইত্যাদি ব্যক্তি কর্তৃক প্রাসঙ্গিক বিষয় বক্তব্য যে ক্ষেত্র সময়ে প্রাসঙ্গিক, আন্ডারলাইন করবেন, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্টস বাই পারসন, আন্ডারলাইন করবেন, হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড এটসেট্রা এটসেট্রা ইজ রিলেভেন্ট। যদি বলে কেসেস ইন হুইচ মানে স্টেটমেন্ট, কেসেস ইন হুইচ মানে হলো কোন কোন ক্ষেত্রে, স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট প্রাসঙ্গিক মানে বাই পারসন হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড এটসেট্রা রিলেভেন্ট, মানে কোন কোন ক্ষেত্রে যে মৃত যারে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বক্তব্য প্রাসঙ্গিক, এই টাইটেল যদি আসে তাহলে এই কথাটা বলছে কত ধারায়? 32 ধারায়। তো এখানে একটা জিনিস আপনারা একটু গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য করেন, মানে একটু বিশেষভাবে লক্ষ্য করেন, সেটা হলো যদি 32-33 ধারা টাইটেল আসে তাহলে স্টেটমেন্ট বাই দ্য পারসনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেসেস, এটা হলে কত? 32 আর 33। আর যদি বলে কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট হু ইজ ডেড মানে যে মারা গেছে, ও ক্যান নট বি ফাউন্ড যারে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটসেট্রা ইজ রিলেভেন্ট, তাহলে এটা কত? শুধু 32। ঠিক আছে? তো দেখেন 32 ধারায় সাক্ষ্য গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী গোল দিবেন 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, যদিও তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করা যায় না। তো পরীক্ষায় প্রশ্ন আসবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? 4 শ্রেণী। সে কে কে দেখেন, মৃত ব্যক্তি হু ইজ ডেড মানে যে অলরেডি মারা গিয়েছে, বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি হু ক্যান নট বি ফাউন্ড, একজন ব্যক্তি যে দীর্ঘদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম হয়েছে হু হ্যাজ বিকাম ইনক্যাপাবল অফ গিভিং এভিডেন্স, সাক্ষ্য দিতে অক্ষম হতে পারে তিনি মারাত্মকভাবে অসুস্থ, যে যিনি কিছু মানে বলার বা আকার ইঙ্গিতে বলারও কোনো সুযোগ তার সক্ষমতা নেই। বা 4 নাম্বারটা দেখেন, অযৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া যে ব্যক্তিকে হাজির করা যায় না। দেখা গেল এমন একজন ব্যক্তি যে এই মুহূর্তে আর সে আপনার বাংলাদেশে নেই, সে আছে কোথায়? ওই বিদেশে। তো একটা উদাহরণ দিয়ে আমি 4টা আপনাদের একটু বুঝাই, 4টা ব্যক্তির বক্তব্য কিভাবে প্রাসঙ্গিক আমি একটু বলি। যে আমরা একটু পরেই পড়বানি যে 32 ধারা 8টা ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র? 8টা। ধরেন প্রশ্ন উঠলো যে আমাদের বাংলা সিনেমায় চলে যাই, যে নায়ক এতদিন যার বাড়িতে লালিত পালিত হয়েছে, হঠাৎ 20 বছর পর জানতে পারলো যে সে এতদিন পিতামাতা বলে আসছে সে আসলে তার পিতামাতা না। তখন বিস্তারিত জানতে পারলো যে ওই পিতামাতা আসলে তাকে ধরেন ঢাকার ইউনাইটেড হসপিটাল থেকে 2000 সালে মানে নিয়ে আসছে। তো এখন সে গেছে ঢাকার ইউনাইটেড হসপিটালে, নায়ক বড় ভাই ইউনাইটেড হসপিটালে গিয়ে 2020 সালের 2000 সালের কথা, 2000 যে সালে তার জন্ম সেই সালে গিয়ে তাদের যে রেজিস্ট্রি খাতা আছে সেখানে দেখলো যে অমুক তারিখে অমুক জায়গায় অপারেশন করছে অমুক অমুক ডাক্তার। পরে ডাক্তার ধরেন না, ডাক্তারের একটা ব্যক্তিগত ডায়েরি আছে, সেই ডাক্তারের ব্যক্তিগত ডায়েরিতে সে লেখছে যে যে আজকে আমি অপারেশন করলাম, পিতার নাম এই, মাতার নাম এই, এবং একটা ছেলে ভূমিষ্ঠ হলো। বুঝতে পারছেন? তাহলে এই যে যে ডাক্তার যে লেখছে, ওই ডাক্তার দেখা গেল যে এই মুহূর্তে মারা গেছে, ডাক্তারের এখন কি জীবিত নাই, কিন্তু তার ডাক্তারের এই যে যে লেখাটা এই ছেলেটার জন্ম পরিচয়ের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। যদি ভবিষ্যতে কোনো মামলা হয় যে আসলে তার পিতামাতা আছে কিনা বা আসলে তার পিতামাতা কে, তাহলে এই এই যে যে সে ডাক্তারের যে দৈনন্দিন যে মানে কার্যকলাপ সে লিখেছিল, ডায়েরি লিখছিল, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 32 ধারায়, যদিও ডাক্তার এই মুহূর্তে কি নাই, জীবিত নাই। বা ধরেন ডাক্তারে খুঁজে পাওয়া যাচ্ছে না,
ডাক্তার জীবিত আছে, বাট কোন জায়গায় আছে কেউ জানে না, কোন জায়গায় কর্মরত এই বিষয়ে কোনো স্পষ্ট কিছু জানা নেই। বা ডাক্তার ধরেন জীবিত আছে, কিন্তু সে হচ্ছে শারীরিকভাবে মানে বার্ধক্যজনিত কারণে আর কিছু বলার তার ক্ষমতা নেই। বা ডাক্তার এখন আর বাংলাদেশে বসবাস করেন না, ডাক্তার এখন বসবাস করে কোথায়, ধরেন আমেরিকা। তো এই যে যে ডাক্তারের যে লেখাটা, এই লেখাটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 32 ধারায়। জি। তো 32 ধারায় প্রাসঙ্গিক হতে হলেই কয় শ্রেণীর ব্যক্তি লাগবে? 4 শ্রেণী, এই 4টা শ্রেণীর হতে হবে। তো সাক্ষ্য আইনের 32 ধারায় উপরের উল্লেখিত 4 শ্রেণীর সাক্ষী যাদের সাক্ষ্য হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য নিম্নলিখিত গোল দিবেন 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। এখন আহ যে ক্ষেত্রে, যে 8টি ক্ষেত্রে 32 ধারায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, এই 32-এর যে 8টা ক্ষেত্র, এটা আপনারা আমরা এখন যেভাবে পড়বো এখন থেকেই ভালোভাবে পড়ে ফেলবেন। হুবহু এই কথাগুলোই আমাদের লিখিত পরীক্ষায় লেখা লাগে। আপনার, আমি যে উদাহরণ দেবো আপনারা ওই উদাহরণ দিয়ে লিখলেই হবে। জাস্ট 32-এর 8টা ক্ষেত্র আমরা বুঝে বুঝে পড়বো। দেখেন, উপরে উল্লেখিত এই 4 শ্রেণীর সাক্ষী তাদের সাক্ষ্য যাদের সাক্ষ্য হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য 8টি ক্ষেত্রে 32 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হতে পারে। 32 ধারা যে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা ডাইন ডিক্লারেশন নিয়ে আলোচনা করা হয়েছে তা নয়, বরং উপরে উল্লেখিত 4 শ্রেণীর ব্যক্তির নিম্নলিখিত 8 প্রকৃতির বক্তব্য সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। তো প্রথম যেটা আমরা দেখি সেটা দেখেন, যখন এটা তার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়, যখন এটা তার মৃত্যুর কারণ, when it relates to cause of death, তার মানে কি? তার মানে হলো যে বক্তব্য প্রদান করতেছে তার মৃত্যুর কারণ সম্পর্কিত। দেখেন, এই কারণে বলা হয় যে মৃত্যুকালীন ঘোষণা আছে 32-এর কততে? 32-এর 1। মৃত্যুকালীন ঘোষণা কি? যে একজন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে সে তার মৃত্যুর কারণ, যে আমারে অমুক আঘাত করছে, শারীরিক আঘাত করছে, যে কোনো সময় মারা যেতে পারি। কোন ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি, এটারে বলে মৃত্যুকালীন ঘোষণা। তো 32-এর 1 অনুচ্ছেদে মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন হলো কোন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ বা যে সকল ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে এটা বল দিবেন মৌখিক বা দালিলিক যে কোনো বিবৃতি। তো মৃত্যুকালীন ঘোষণা মৌখিক হতে পারে, মৃত্যুকালীন ঘোষণা কি বলেন, দালিলিক হতে পারে। জি। তো উদাহরণে দেখি যে লিখে রেখে যেতে পারে, একজন ব্যক্তি মৃত্যুর আগে সে লিখে রেখে গেছে আমার এমন 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 অত্যাচার করছে অমুক, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তার ডায়েরি খুঁজে খুঁজে পাইছে। তো এটাও একটা কি? মৃত্যুকালীন ঘোষণা। তো ক, খ কে হত্যার দায়ে অভিযুক্ত। প্রশ্ন হলো, ধরেন করিম খায়রুনকে হত্যার দায়ে অভিযুক্ত। প্রশ্ন হলো করিমের পাশবিক অত্যাচারের কারণে খায়রুনের মৃত্যু হয়েছে কিনা। খায়রুনের মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ হিসেবে করিমের পাশবিক অত্যাচারকে দায়ী করে ডাক্তারের নিকট একটি বিবৃতি দিয়ে গেছে। খায়রুন মৃত্যুর আগে ডাক্তারের কাছে বলে গেছে যে করিম আমারে এমন মারা মারছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। খায়রুনের এমন বক্তব্য মৃত্যুকালীন ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু খায়রুন মারা গেছে তাই তাকে আদালতে হাজির করা সম্ভব না। এই ক্ষেত্রে খায়রুন তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি ডাক্তারকে দিয়ে গেছে তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, যদিও ডাক্তার যে সাক্ষ্য দিবে তা কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। কারণ ডাক্তার তো জাস্ট খায়রুনের কাছ থেকে শুনছে যে তারে করিম মারছে, বাট করিম যে আদৌ মারছে কিনা এটা তো আর ডাক্তার দেখে নাই। তাহলে ডাক্তার এই জায়গায় আদালতে যে সাক্ষ্য দিবে যে অর্ডার আমি খায়রুন আমার কাছে এইসব কথা বলছে, তার যদিও দেখে নাই, কিন্তু আমরা জানি যে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে শোনা সাক্ষ্য কি বলেন? প্রাসঙ্গিক। জি। তো মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম, এটা যদি আমরা একটু দেখি, দেখেন যে 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণাকে প্রাসঙ্গিক করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা আন্ডারলাইন করেন মৌখিক, লিখিত বা ইশারায়ও হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা কি? মৌখিক হতে পারে, ইশারায় হতে পারে, লিখিত হতে পারে। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণায় শুধুমাত্র গোল দিবেন তার মৃত্যুর কারণ সম্পর্কে বা যে সকল অবস্থা তার মৃত্যু ঘটিয়েছে সেই সে সম্পর্কিত যে বিবৃতি দেয় তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু শুনেন। একজন ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি, সেটা হলো 32-এর 1 প্রাসঙ্গিক। 32-এর 1 আর অন্য কোনো কিছু প্রাসঙ্গিক না। 32-এর 1 মানে হলো যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে বলছে যে আমার অমুক অমুক মারছে আমি মারা যেতে পারি, কিন্তু সে যদি বলে যে আমি অমুক জায়গায় বিয়ে করছি অমুক আমার বউ, এই কথা বলে মারা গেছে, এটা 32-এর 1 প্রাসঙ্গিক না। সে যদি বলে যায় আমি অমুকের কাছে এত টাকা পাই, এটা 32-এর 1 প্রাসঙ্গিক না। 32-এর 1টা মনে রেখেন, 32-এর 1 প্রাসঙ্গিক না। 32-এর 1
মৃত্যুকালীন ঘোষণা যদি আপনি প্রাসঙ্গিক করতে চান 32-এর একে, তাহলে ঘোষণাটা শুধুমাত্র কি হতে হবে? তার মৃত্যুর। বুঝতে পারছেন? জি। মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যখন সে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছিল তখন সে মৃত্যুর প্রতীক্ষায় থাকুক বা না থাকুক, উক্ত মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ মৃত্যু হতে পারে এমন আশঙ্কাই যে মৃত্যুকালীন ঘোষণা দিলে প্রাসঙ্গিক হবে তা নয়, বরং যে কোনো অবস্থায় মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা হোক না কেন তা প্রাসঙ্গিক হতে পারে। এটার অর্থ হলো যে আপনি যখন মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছেন তখন যে একেবারেই যে আপনার মুমূর্ষু অবস্থায় থাকা লাগবে বিষয়টা তা না। সব অনেক অত্যাচার বা শারীরিক নির্যাতন এমন হয় যে মুমূর্ষু অবস্থায় আছে কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেছে। আবার অনেকে আছে মুমূর্ষু অবস্থায় নাই কিন্তু হঠাৎ করে কি মারা গেছে। তো এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে যে ও সে যখন সে মৃত্যুকালীন ঘোষণাটা প্রদান করতেছিল তখন যে মুমূর্ষু অবস্থায় থাকতে হবে এমন কোনো কথা নাই। সে মুমূর্ষু থাকতেও পারে, আবার ভালো অবস্থায়ও থাকতে পারে। 32-এর এক ধারায় বলা হয়েছে সাচ স্টেটমেন্টস আর রিলেভেন্ট, ওই ধরনের বিবৃতি প্রাসঙ্গিক whether the person who made them was or was not at the time when they were made under expectation of death, মানে যখন এমন কোন ব্যক্তি প্রদান করেছিল যখন সে মৃত্যুর আশঙ্কায় থাকুক বা না থাকুক। মৃত্যুর আশঙ্কায় থাকলেও প্রাসঙ্গিক, না থাকলেও প্রাসঙ্গিক। তারপরটা দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা গোল দিবেন যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে হলে এটা যে ম্যাজিস্ট্রেটের নিকট দিতে হবে এমন কোনো বিধান নাই। যে ব্যক্তির নিকট দেওয়া হোক না কেন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে, ইভেন পুলিশের কাছে দিলেও প্রাসঙ্গিক হতে পারে। বুঝতে পারছেন? পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করলে প্রাসঙ্গিক না, কিন্তু মৃত্যুকালীন ঘোষণা দিলে কি প্রাসঙ্গিক। হ্যাঁ, অবশ্যই। তো ধরা যাক করিম মারা গেছে, যে কোনো ওয়েতে মারা গেছে, এটা কেউ জানতে ছিল না, হঠাৎ মারা গেছে আর কি। তো দেখা যাচ্ছে রহিমের একটা আছে, আপনার শত্রু আছে। তা রহিম দেখা যাচ্ছে জায়গা ছলনা করে যদি ওই করিমের গার্জিয়ান কর্তৃপক্ষকে যদি বলে যে ও মৃত্যুকালীন সময় আমার বলে গেছিল অমুক তারে মারছে, আচ্ছা, এটি কি গ্রান্টেড হবে সেটা? আপনার যে প্রশ্ন সেটা হলো আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আছে যে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কতটুকু, বা মৃত্যুকালীন ঘোষণার উপর ভিত্তি করে কাউরে দণ্ড দেওয়া যাবে কিনা। শুনেন, একটা কথা হলো যে মৃত্যুকালীন ঘোষণা সাধারণত আপনি রুবেল যে কথা বলতেছে যে যার কাছে বলে গেল, দেখা গেলো সে পুরোপুরি সত্য বলে নাই, দেখা গেলো বলছে বিকাশ মারছে, ওই সেই লোক শয়তানি করে বিকাশের সাথে প্রকাশেও যোগ করে দিছে। তো এই কারণে আমাদের উচ্চ আদালতের নজিরে আছে যে শুধু মৃত্যুকালীন ঘোষণা হইলেই হবে না, আগে যাচাই করবে যে সত্যতা কতটুকু। আর মৃত্যুকালীন ঘোষণা যে মানে অন্যান্য যে বিষয়বস্তু আছে অন্যান্য সাক্ষ্যের সাথে এটা কি এটা মিল আছে কিনা, তখনই মৃত্যুকালীন ঘোষণাটা আদালতের কাছে কি হবে, মানে দণ্ড প্রদান করতে পারে। মানে যদিও শুধু মানে আদালত মৃত্যুকালীন ঘোষণা শুধু মৃত্যুকালীন ঘোষণার উপর ভিত্তি করে কারো শাস্তি দিবে না, অধিকাংশ 99% ক্ষেত্রেই দিবে না। এক্ষেত্রে অন্যান্য সাক্ষ্যের সাথে এটা অনুসমর্থন প্রকৃতির কিনা এটা আগে দেখবে। বুঝতে পারছেন? কারণ একজন একটা কথা বলে দিল আর সেটার উপর ভিত্তি করেই যে ইয়া করবে, এই কারণেই তো আপনি মনে যা কিছুই থাক না কেন উকিল সাহেবের কাজ হচ্ছে কি, যে রায় প্রকৃত সত্যটা কি করা, বের করে আনা। জি। আর আবার আরেকটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে যে যে মারা যাচ্ছে সে তো সত্যি কথা নাও বলতে পারে, মনে হলো যে মারা যাওয়ার আগে মিথ্যা। সাধারণত ধরে নেওয়া হয় যে যে একজন মানুষ যতই অপরাধ যতই পাপ করুক না কেন মৃত্যুর আগে কিন্তু কেউ মানে মিথ্যা কথা বলে না। মৃত্যুর আগে সে একটু দেখেন না বাংলা সিনেমায় ভালো হয়ে যায় না। জি। তো এজন্য ধরে নেওয়া হয় যে যে যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কথাগুলো বলে থাকে সাধারণত সে মিথ্যা কথা বলে না আর কি। দেখেন, তো মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আগে অবশ্যই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। যদি কেউ মারা না যায় তাহলে তো সেটা ডাইং ডিক্লারেশন হলো না। 32-এর 1 অনুচ্ছেদের অধীন মৃত্যুকালীন ঘোষণা আন্ডারলাইন করবেন দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় গ্রহণযোগ্য। দেওয়ানি এবং কি ফৌজদারি। সো আমাদের সাক্ষ্য আইন থেকে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে নিম্নের ধরেন রেস জুডিকা রেস গেস্টি এটা কোন ধরনের মামলায় প্রযোজ্য? ফৌজদারি। মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায়? দেওয়ানি ফৌজদারি উভয়। আবার অ্যাডমিশন কোন ধরনের মামলা?
দেওয়ানি ফৌজদারি উভয়। যদি বলে কনফেশন, কোন ধরনের মামলা? ফৌজদারি। ফৌজদারি মামলা। বুঝতে পারছেন? তো এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তো মৃত্যুকালীন ঘোষণা এটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। তো প্রশ্ন আসার আগেই আমি উত্তর দিয়ে দিই। বিষয়টা হচ্ছে এরকম যে ফৌজদারি মামলায় তো প্রাসঙ্গিক, বুঝতেছেন, ফৌজদারি মামলায় তো আপনার বিচার হচ্ছে আসামিদের। আসামি যে সে মারা যাওয়ার আগে বলে দিছে যে বিকাশ আর প্রকাশ আমারে হত্যা করছে, এবং দেখা গেল যে ঠিকই বিকাশ আর প্রকাশই তারে হত্যা করছে, তাহলে ফৌজদারি মামলায় তো প্রযোজ্য হচ্ছে এই মৃত্যুকালীন ঘোষণা। এখন প্রশ্ন আসে যে দেওয়ানি মামলায় কিভাবে প্রাসঙ্গিক। আচ্ছা, দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হচ্ছে যে আপনারা, আমি সবসময় একটা মামলা রেফারেন্স দিই, সেটা হলো যে আপনারা মনে করেন যে যে কোনো বিষয়ে যদি আপনারা কেউ আঘাত করে, কেউ আঘাত করলে তার বিরুদ্ধে আপনি যেরকম ফৌজদারি মামলা করতে পারেন, তার বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলাও করতে পারেন। কি চেয়ে? ক্ষতিপূরণ চেয়ে। বুঝতে পারছেন? ক্ষতিপূরণ চেয়ে মানে কি, যে ওই যে তারেক মাসুদ, বাংলাদেশের খ্যাতনামা খ্যাতিমান পরিচালক, ওই যে ফরিদপুরের ভাঙা, আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যেতে গেলে বাম সাইডে বাঁধে আর কি, দেখবেন ওনার বাসা আছে। আর মিশুক মনির, মনির চৌধুরীর ভাই, এনরা দুইজন মানিকগঞ্জ থেকে আসার পথে ওই আপনার ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওনাদের ফৌজদারি মামলা তো হইছেই। ওনার তারেক মাসুদের ওয়াইফ হচ্ছে ক্যাথরিন মাসুদ, সে আমাদের বিদেশি বাট আমাদের যে ভালো বাংলা বলে। তখন উনি ওই আপনার ফৌজদারি মামলার সাথে সাথে দেওয়ানি মামলাও, ওই যে মারছে গাড়ির বিরুদ্ধে দেওয়ানি মামলাও করে দিছে। দেওয়ানি মামলা করছে কিসের জন্য? ক্ষতিপূরণের জন্য, এবং সেখান থেকে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ তারা আদায়ও করছে। বুঝতে পারছেন? এখন যদি এরকম হতো, ধরেন উদাহরণস্বরূপ আমি বলি যে তারেক মাসুদ বেঁচে থাকা অবস্থায় সে ধরেন মুমূর্ষু অবস্থায় আছে, তখন বলতেছে যে অমুক অমুক বাস, অমুক বাস বা অমুক গাড়ি, এই রঙের গাড়ি বা অমুক বাস আমাদের ই করছে, মানে আমাদের চাপা দিয়ে গেছে। তো পরবর্তীতে এটা যেরকম ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হচ্ছে, দেওয়ানি মামলায় তো যখন তার কথা প্রমাণিত হচ্ছে, তার মানে তারা আসলেই তারা মারছে, তার মানে তারা, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ কি আদায় করা যাবে? অবশ্যই একসাথে দেওয়ানি ফৌজদারি উভয়ই করা যায়। বুঝতে পারছেন? তো একসাথে দেওয়ানি ফৌজদারি উভয় মামলা করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দুইটার কারণ আপনাদের তো আমি বুঝাইছি, দেওয়ানি আর ফৌজদারি মামলা দুইটার ফলাফল তো একরকম না। ফৌজদারি মামলার মাধ্যমে আপনি দিচ্ছেন কাউরে সাজা, আর দেওয়ানি মামলার মাধ্যমে আপনি যা হারাইছেন তা চাচ্ছেন। এই তো হারাইছে, এখন প্রাণ তো আর পাওয়া যাবে না, বিনিময়ে কি পাবো? ক্ষতিপূরণ। বাট যদি এমন হইতো যে যে যা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা পাওয়ারও, সাজা তো ফৌজদারি মামলা, হ্যাঁ ওইটাই দুইটাই হইতে পারে। ধরেন ফৌজদারি মামলায় তারে সাজা দিল, আবার দেওয়ানি মামলায় তারা বললো যে আপনি ক্ষতিপূরণও দিবেন। জি, অবশ্যই। একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত, এটা তো দুইটা দুই পথের পথিক। যদিও একই ঘটনা নিয়ে হচ্ছে, বাট দুই একটার সাথে আর একটার মধ্যে কোনো সম্পর্ক নাই। তো দেখেন, তো যদি মনে আসে যে মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায় প্রযোজ্য, দেওয়ানি এবং ফৌজদারি উভয়। এ ডাইং ডিক্লারেশন ইজ অ্যাডমিসিবল বোথ ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস। তারপরে 32-এর এক ধারায় বলা হয়েছে যে যে কার্যধারায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সেই কার্যধারার প্রকৃতি যেমনই হোক না কেন, মানে হচ্ছে কার্যধারার প্রকৃতি যেমনই হোক না কেন, মানে এটা দেওয়ানিও হতে পারে, এটা কি ফৌজদারিও হতে পারে। তো এখন আমরা আসি, লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যুবরণ না করলে তার ফলাফল। ধরেন একজন খুবই মুমূর্ষু অবস্থায় আছে, তার বাঁচার কথাই না, সে বলে গেছে যে আমি যে কোনো সময় মারা যাবানি, আমার মনে হচ্ছে অমুক অমুক আমারে মারছে, বাট আদৌ সে মারা যায়নি, তাহলে তো আর সেটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে প্রমাণ করা যাচ্ছে না। তখন সেটা যা হবে আর কি, যদি আমি একটু বলে দিই, যদি সেটা ধরেন পুলিশের কাছে দিছে, তাহলে সেটা 161 হিসেবে বিবৃতি হবে, মানে গণ্য হবে। 161 মানে বুঝেন তো, ফৌজদারি কার্যবিধির 161 দ্বারাই সাক্ষী বিবৃতি দেয় কার কাছে? তদন্তকারী কর্মকর্তার কাছে। অথবা যদি ম্যাজিস্ট্রেটের কাছে দেয়, তখন এটা 164 ফৌজদারি কার্যবিধির 164 দ্বারাই কনফেশনে রেকর্ড করা যায়, আবার কি স্টেটমেন্টও রেকর্ড করা যায়। বুঝতে পারছেন? আর যদি কোনো সাধারণ ব্যক্তির দ্বারা দেয়, তাহলেও সেটা ওই আপনার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 157 ধারায় ব্যবহার করা যাবে। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি ওই ব্যক্তি মারা না যায়, তাহলে তো সেটা 32-এর একে পড়তেছে না, তখন ওই বক্তব্যটাকে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 157 ধারায়, সেটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে।
দেখেন, কোন আহত ব্যক্তি তার জখমের কারণ সম্পর্কে বক্তব্য দিলে তা মৃত্যুকালীন ঘোষণা হতে পারে যদি উক্ত ব্যক্তি পরবর্তীতে মারা যায়। কিন্তু যদি সে যে ব্যক্তিকে জখম করা হয়েছে বেঁচে থাকে, তখন তার বক্তব্য 32 ধারার অধীন মৃত্যুকালীন ঘোষণা বলে গণ্য হবে না। একজন গুরুতর জখম ব্যক্তি মারা যাবে এই আশঙ্কাই তার মৃত্যুর কারণ উল্লেখ করে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করে, পরবর্তীতে সে বেঁচে যায়। এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের 32 ধারায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। 32 ধারায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে না। আচ্ছা, এখানে বেঁচে যায় বানানটা দেখছেন, বেঁচে, বেঁচে, পয় চন্দ্রবিন্দু একার চ একার, এই বেঁচে মানে হলো বেঁচে আছে। আর যদি চন্দ্রবিন্দু না থাকতো তাহলে হলো বেচা কিনা, বেচা কিনা। বুঝতে পারছেন? শিখে রাখবেন। তো যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসা, তাহলে 32-এর 1 আমাদের শেষ, মানে 32-এর 1 মৃত্যুকালীন ঘোষণা শেষ। যে মৃত্যুকালীন ঘোষণার মোটামুটি যা যা আসার দরকার এখান থেকে যদি আসে ইনশাল্লাহ আমরা পারবো। তো 32-এর 1 বা মৃত্যুকালীন ঘোষণা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, রুবেল বলেন তো, রুবেল যদি বলেন যে পাগলা তানভীরকে রশিদ সাহেব আর ইখতিয়ার সাহেব এমন মারা মারছে পাগলা তানভীর যে কোনো সময় মারা যাইতে পারে, এই ঘোষণাটা রুবেল দিচ্ছেন এবং পাগলা তানভীর মারা গেল ঠিকই, বলেন তো এটা মৃত্যুকালীন ঘোষণা হবে কিনা? স্যার যেহেতু এখানে তো পাগলা তানভীর মারা গেছে, ঘোষণা দিচ্ছে তো অন্য আদার পারসন। হ্যাঁ, স্যার এটা ক্লাস কি হবে স্যার? মৃত্যু যেহেতু হয়েছে হবে হবে না। মৃত্যুকালীন ঘোষণা কি হবে? যে ঘোষণা দিয়েছে সে কি মরছে? যেহেতু চিন্তা ভাবনার তো কোনো প্রশ্নই ওঠে না, এত চিন্তা করেন কেমনে? স্যার তাহলে মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা স্যার ওই যে মারা যাবে শুধু তারটাই গ্রান্টেড হবে। হ্যাঁ, সেই তো তুমি বলো আর তুমি তো দিন। যে আপনি আপনার মৃত্যুর কারণ সম্পর্কে ঘোষণা দিয়ে মারা গেছেন সেটাই তো মৃত্যুকালীন ঘোষণা, যে কোনো কারণে। কিন্তু কিন্তু আপনারে মারছে কয়েকজন সন্ত্রাসী, এখন মিতা এসে পুলিশের কাছে বলতেছে যে রুবেল রে অমুক লোক এমন মারা মারছে, রুবেল যে কোনো সময় মারা যেতে পারে, এবং রুবেল 2 দিন পর ঠিকই মারা গেছে। তো এটা কি মৃত্যুকালীন ঘোষণা হবে? হবে না, কারণ এই ঘোষণাটি কি রুবেল দিছে? দেয় না, ঘোষণাটা দিয়েছে কে? অন্য একজন। দেখেন, এখন আপনি বলতে পারেন যে স্যার মিতা যে দেখছে তার কোনো কথার দাম নাই, দাম না থাকে না থাকে সেটা হলো পরের ব্যাপার, কিন্তু এটা মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে না। 32-এর 1 হবে না। হ্যাঁ, বুঝছেন? স্যার আমি আর একটা তথ্য জেনে নিই। হ্যাঁ বলেন। স্যার ওই দেখা যাচ্ছে অনেক সময় ভিডিওতে দেখা যায়, হ্যাঁ, লাইভ এসে বলে যে আমি দেখা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, এই মৃত্যুর জন্য অমুক অমুক দায়ী হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, পরবর্তীতে যদি মারা যায় হ্যাঁ। তাহলে স্যার এই ভিডিওটা স্যার কতটা গ্রান্টেড স্যার? ধন্যবাদ, কেউ বলেন না এই ভিডিওটা গ্রান্টেড কিনা, আপনিই উত্তর দেন। আপনি সাক্ষ্য আইনের সব ক্লাসে ছিলেন, তাহলে আপনিই উত্তর দেন ভিডিওটা গ্রান্টেড কিনা বলেন। স্যার এটা স্যার ডিজিটাল হ্যাঁ, ডিজিটাল রেকর্ডস কোন ধরনের সাক্ষ্য বলেন? স্যার দালিল তাই সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য কি আদালতে কি? হ্যাঁ, তাহলে কি এটা ভিডিও তো অবশ্যই প্রাসঙ্গিক, বুঝতে পারছেন? হ্যাঁ, তার ডিজিটাল রেকর্ড 2022 সালের আগ পর্যন্ত ডিজিটাল রেকর্ড সাক্ষ্য হিসেবে আমাদের সাক্ষ্য আইন আইনে প্রাসঙ্গিক ছিল না, কিন্তু 2022 সালের পর থেকে ডিজিটাল রেকর্ডও সাক্ষ্য হিসেবে কি প্রাসঙ্গিক। আচ্ছা, তো আমরা চলে আসি, দেখেন 32-এর 2, যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসার স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, ব্যবসা আহ, ব্যবসা বা লেখেন, ব্যবসার পরে ব্যবসা বা লেখলে ভালো হয়, ব্যবসা বা স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বাটা লেখেন। এখানে যদিও অর্ডিনারি কোর্স অফ বিজনেস বলছে, বাট অ্যাকচুয়ালি এই অর্ডিনারি কোর্স অফ বিজনেস বলতে ব্যবসা বোঝায় না। যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসা বা স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল। হ্যাঁ, ব্যবসা জাস্ট খালি একটা পা দিবেন, রটা কেটে বা লেখেন। যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসা বা স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল, when the statement was made by such person in the ordinary course of business। 32-এর 2 অনুচ্ছেদ দেখেন, আইনজীবী 10/10/2021 সালে
চট্টগ্রামে ছিল কিনা এই মর্মের প্রশ্ন দেখা যায়। ধরেন একজন চট্টগ্রামের একজন আইনজীবী, প্রশ্ন উঠছে সে অক্টোবর মাসের 10 তারিখ 2021 সালে সে চট্টগ্রামে ছিল কিনা। আইনজীবীর মৃত্যুর পূর্বে তার আইন পেশার দায়িত্ব হিসেবে উক্ত দিনে চট্টগ্রামে উপস্থিত ছিল মর্মে তার ডায়েরিতে লিখে রেখেছিল। ধরেন আইনজীবী মৃত্যুর পূর্বে সে তার ডায়েরিতে লিখে রাখছিল, তো তার ওই হত্যাকাণ্ডের ঘটনায় এই যে সে ডায়েরি লিখে রেখেছিল, ডায়েরি সে তো আর জানতো না যে ওই দিন সে মারা যাবে, বাট সে তো ডায়েরিতে, ধরেন একজন আইনজীবী তার ওই দিন সে বিভিন্ন মামলায় শুনানি করছে, সে বিভিন্ন জায়গায় সিগনেচার করছে, বেলমন্ডে সিগনেচার করছে, প্লাস তার যে প্রফেশনাল যে ডায়েরি যে মেইনটেইন করে সেখানেও সে লিখে রাখছে যে আজকে অমুক মামলায় এই স্টেপ হইলো, সামনে এই তারিখ। দেখা গেল যে ঠিকই সে ঘটনার দিন রাতের বেলা যখন কোর্ট প্রাঙ্গণ থেকে বাসায় ফিরতেছিল তখন সে মারা গেছে, তার হত্যা করা হয়েছে। তাহলে এই যে যে সে তো মারা গেছে, সে তো মারা গেছে, কিন্তু প্রশ্ন উঠছে, আসামি পক্ষ ধরেন দাবি করছে যে সে তো ওই দিন চট্টগ্রামে ছিলই না। তাই সে যে ওই দিন চট্টগ্রামে ছিল সেটা তার ওই লেখা থেকে প্রমাণ হয়। এটা হলো অর্ডিনারি কোর্স অফ বিজনেস। বা আমি আপনাদের একেবারে শুরুতে যে উদাহরণটা দিলাম ডাক্তার সাহেবের, ওই যে জন্ম তারিখ নিয়ে, ডাক্তার সাহেব তো আর জানতো না যে ভবিষ্যতে কারো জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠবে, সে তো জাস্ট তার দৈনন্দিন যে কর্মকাণ্ড করে সেইগুলো সে কি রাখে, লিখে রাখে। বুঝতে পারছেন? তো 32-এর 2 ধরেন প্রশ্ন উঠলো যে কোন মামলায় যদি এইভাবে প্রশ্ন ওঠে যে অমুক তারিখে, ধরেন এখন কয়টা বাজে, আজকে হচ্ছে 28 তারিখ, বিকাল 4টা 17, বিকাল 5টা 17, 5টা 17-এর সময় ঢাকা একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই জায়গায় রুবেলকে দিছে আসামি 28শে ডিসেম্বর 5টা 17-তে রুবেল আসামি দিছে, বাট রুবেল তো এই মুহূর্তে আছে কোথায়, খানলা একাডেমি গোপালগঞ্জে। এবং এই জায়গায় দেখা গেলো আমরা যে প্রতিদিন পরীক্ষা দেওয়ার পরে আমরা যে একটা এক্সাম শিট তৈরি করি, বা এই যে যে আমি যে আপনারে বারবার জিজ্ঞেস করতেছি, আপনার ভয়েস আছে, আপনি উত্তর দিচ্ছেন, আমরা তো আর জানি না যে তারে ওই জায়গায় মামলায় আসামি করছে কি করে নাই। তাহলে এইটা হচ্ছে আমার অর্ডিনারি কোর্স অফ বিজনেস, আমি আমার দৈনন্দিন যে কাজ সেই কাজকর্ম করতেছিলাম। পরবর্তীতে আপনি যখন জানলেন যে অমুক তারিখে এত ঘন্টার সময় মামলা দেওয়া হয়েছে, আপনার মাথায় আসলো আমি তো তখন খানলো একাডেমিতে ছিলাম, স্যারের কাছে তো আমার অডিও ফুটেজ আছে বা ওনার যে দৈনন্দিন কর্মকাণ্ড লেখা আছে, তখন এই তথ্যটা প্রাসঙ্গিক। যদি ধরেন আমি মারা গেছি, আমি আর বেঁচে নাই, বা, তো এই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক কত ধারায় সাক্ষ্য আইনের 32-এর 2। ধরেন আমি মারা গেছি, মানে আমি সনি খান, আমি বা এমন জায়গায় আছি আপনি জানেন না, বা আমি এই 4টের যে কোনো একটা, তখন আমার হাতের যে সিগনেচার করা শীটটা আপনি দেখাইতে পারেন, বা স্যারের ইউটিউবে এই ভিডিও আছে, যে তাহলে এটা প্রাসঙ্গিক 32-এর কততে, 2-এ। জি, আমরা 32-এর 3-এ আসি। যদি বিবৃতি দানকারীর, এটা বললেন আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী হয়, পরিপন্থীটা বললেন আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী, এটা আপনি যদি 21 ধারা বুঝে থাকেন তাহলে 32-এর 3 সেটাই। 21 ধারায় কি আছে, কি ছিল, স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় নাকি বিপক্ষে প্রমাণ করা যায়। বুঝতে পারছেন? তো যদি বিবৃতিটা আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী হয় এবং বিবৃতিটা যদি সত্য হয়, তাহলে বিবৃতি দানকারীর বিরুদ্ধে আন্ডারলাইন ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়েরের সম্ভাবনা সৃষ্টি হয়। মানে হলো আমাদের আরিফ সাহেব আসে নাই, আরিফ সাহেব যদি উদাহরণটা দেই এই 32-এর 3 দিয়ে, সেটা হলো যে আরিফ সাহেব ধরেন আমাদের কোর্টে একটা দোকান থেকে রেগুলার কলা খায়, বিস্কুট খায়, যা যা মন চায় সবকিছু খায়, খাওয়ার পরে তার দোকানে ধরেন বাকি হয়েছে 10,000 টাকা বকেয়া। 10,000 টাকা বাকি হওয়ার পরে উনি ওই দোকানের কাজ দিয়ে আর হাঁটে না। তো ইতিমধ্যে বিজিকার সাথে খোঁজ গল্প করছে যে আমার কাছে তো কোর্টের রাশি এত টাকা পাই, খিজির দোকানদার এত টাকা পাই, আর কোর্টে আর দোকানদার আর কয়জনের নাম কি কি বলেন, হাসিব 10,000 পাই, অমুক 10,000 পাই, তমুক 10,000 পাই, বিধিকার কাছে বলছে। এই কথা বলার পর ধরেন আরিফ সাহেব হয় মারা গেছে, না হলে হারাই গেছে, অথবা উনি ওনার ভাইয়ের সাথে, ভাইয়ের কাছে কানাডা চলে গেছে, ওনার আত্মীয় কানাডা আছে, কানাডা ধরেন চলে গেছে। যাওয়ার পরে এখন আরিফ সাহেবের বিরুদ্ধে
এই মামলা করছে কে? কোর্টের দোকানদাররা, যে আমরা আরিফ সাহেবের কাছে টাকা পাই, উনি টাকা দেয় না। এখন বিথিকা যদিও আরিফ সাহেবের লোক, বাট বিথিকার মনে যদি মানে মা কালীর দিব্যি, মা কালীর প্রতি ভয় জন্মায়, তাহলে আরিফ দাদা যাই করুক না কেন আমি মা কালী সত্যি কথা বলে দেবো। তাইলে সেই ক্ষেত্রে বিথিকা কি বলবে, যে আরিফ দাদা মারা যাওয়ার আগে আমার কাছে আসলেই বলে গেছে যে উনি, ওনার কাছে অমুক 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 টাকা পায়। তাহলে আরিফ, সে যে বিবৃতিটা দিয়ে গেছিল, এটিকে আরিফের পক্ষে যায় না বিপক্ষে যায়? বলেন তো কি? বিপক্ষে যায়। তাহলে বিথিকা এই জায়গায় আরিফ যা বলে গেছিল, বিথিকার এই বিবৃতিটা প্রাসঙ্গিক। 32-এর কত? 3। বাট আরিফ যদি যদি এই কথা বলে যেত যে আমি অমুক দোকানের দ্বারের কাছে এত পাই, অমুকের কাছে এত পাই, তমুকের কাছে এত পাই, এটা আবার আরিফ সাহেবের কি? এবং আরিফ সাহেব দেখা গেল আরিফের যারা বৈধ প্রতিনিধি আছে তারা মামলা করছে যে ওই সব দোকানদারের বিরুদ্ধে, তখন আবার এটা আবার 32-এর 3 প্রাসঙ্গিক হতো না। কেন হতো না? কারণ এই কথাটা আরিফ সাহেবের কিসে যায়? পক্ষে যায়। বুঝছেন বিকাশ সাহেব? জি। তো আমরা চলে এসে 32-এর 4। যদি বিবৃতিটা বল দিবেন জনগণের অধিকার, প্রথা আর সাধারণ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়, কি কি দেখেন? অধিকার, প্রথা অথবা কি সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। গিভস ওপিনিয়ন অ্যাজ টু পাবলিক রাইট, কাস্টম আর ম্যাটার্স অফ জেনারেল ইন্টারেস্ট। যেমন দেখেন, কোন একটি রাস্তা জনগণের চলাচলের জন্য নির্মিত হয়েছিল কিনা, উক্ত রাস্তা জনগণের চলাচলের জন্য নির্মিত হয়েছিল মর্মে মৃত গ্রাম্য প্রধানের বিবৃতি প্রাসঙ্গিক হবে। ধরেন গ্রামে একটা রাস্তা তৈরি করতে, রাস্তা তৈরি করার পরে রাস্তার কর্মকাণ্ড ধরেন মাত্র 80% ছিল। 100% হওয়ার পরে প্রশ্ন উঠছে যে এই রাস্তাটা দিয়ে যে দক্ষিণ সাইডে যত ঘরগুলো আছে তারা কি হাঁটাচলা করতে পারবে কিনা। এই পাশের লোকজন বলতেছে যে না, ওদের হাঁটার কোনো অধিকার নাই, এই রাস্তা শুধু রাস্তার অপর পাশের লোকজনের হাঁটার জন্য তৈরি করা হয়েছে। তো তখন যাদেরকে হাঁটতে দিচ্ছে না তারা কিসের মামলা করতে? ধরেন দেওয়ানি মামলা করছে, যে আমাদেরও হাঁটার অধিকার আছে, এই মর্মে কি দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক। তো এই মামলায় সাক্ষী হিসেবে সাক্ষী যে গ্রাম্য প্রধান, যে যে গ্রাম্য প্রধান ব্যাপারটা জানতো, গ্রাম প্রধান। কারণ রাস্তা যখন তৈরি হয়, রাস্তা যখন উদ্বোধন হয়, তখন ওই ওই সময় গ্রাম প্রধানের বিশিষ্ট বিষয়টা অবগত ছিল যে এই রাস্তা দিয়ে হাঁটার অধিকার সকলেরই আছে, উনি ওই কথা বলছিল। এবং ধরেন ওই কথাটা বিভিন্ন পেপার পত্রিকায় প্রকাশিত হয়েছে বা লিখে রাখাও হয়েছে। কিন্তু যখন এই যে ঘোষণামূলক মামলাটা হয়েছে যে আসলে হাঁটার অধিকার আছে কিনা, ওই মুহূর্তে আর গ্রাম প্রধান কি বেঁচে নাই, বা মারাই গেছে বা হারাই গেছে। জি। তো ওই গ্রাম প্রধানের এই বক্তব্যটা প্রাসঙ্গিক কত ধারায়? 32-এর 4। কারণ গ্রাম প্রধান বেঁচে থাকা অবস্থায় বা হারিয়ে যাওয়ার আগে বলে গেছে যে এই রাস্তা দিয়ে হাঁটার অধিকার সবার আছে। তাহলে উনি তো আর এই মুহূর্তে নাই, বাট ওনার অধিকার বা প্রথা রিলেটেড ওনার যে বিবৃতিটা, এটা প্রাসঙ্গিক কত? 32-এর 4। শুনছে তারা বললেই হচ্ছে। হ্যাঁ, তারা না বললে বলবে কিভাবে? যদি লিখিত হয় তাহলে লিখিত দেখাইলাম, আর যারা শুনলে তারা যে বলবে, এই যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। মানে যে বলছে তারে দিয়ে বলাবেন কেমনে? আর তারে দিয়ে যদি বলাতে চান তাহলে তোর 32 ধারার দরকার নাই। বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমরা 32-এর 1-এ পড়লাম ডাইং ডিক্লারেশন, 32-এর 2-এ পড়লাম কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি হিসেবে যে বিবৃতি দেয় বা লিখে রাখে, 32-এর 3-এ পড়লাম যেমন কোন বিবৃতি যা তার আর্থিক বা মালিকানার সাথে দুর্বৃত্তি এবং যে কারণে যার বিরুদ্ধে কি হতে পারে, দেওয়ানি বা ফৌজদারি মামলা। 4-এ বললাম অধিকার বা প্রথা সম্পর্কে জানে এমন লোকসমূহের বিবৃতি। 32-এর 5 দেখেন, যদি বিবৃতিটা কোনো বিদ্যমান বল দেবেন রক্তের, বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে কোন সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়। কি কি? রক্তের, বৈবাহিক, দত্তক সূত্রে কোন সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়, ব্র্যাকেটে লেখেন মৌখিক বা লিখিত। ব্র্যাকেটে 32-এর 5-এ লিখে রাখেন মৌখিক বা লিখিত, মৌখিক বা লিখিত। একটা উদাহরণ শুনেন, বইতে যে উদাহরণ দিছে তার চেয়ে আমাদের উদাহরণ ভালো। কিভাবে? যে দিনেশ সাহেব তো এক বিয়ে করছেই, তার নিয়ে ঘর সংসার করতেছে, দীপবালার মা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো এমন সময় দিনেশ কোর্টের এক মক্কেল ধরেন বিয়ে করছে,
গোপনে বিয়ে করে, কিন্তু ওইটা লোক লজ্জার আড়ালে বা ভয়ে কাউরে প্রকাশ করতে পারে না। এখন দিনেশের ধরেন আহ কাছের লোক আমাদের শেখ বেনজির, তো বেনজিরের কাছে বলে গেছে যে বারবিটা, যে আমি তো তোমার কাকিরে সারা তো ভুল আর একটা করে ফেলছি, অমুক রে তো বিয়ে শাদী, অমুক রে বিয়ে করে ফেলছি, এখন তো আমার তো আসলে কি করব বলো দি। তো বেনজির সাহেব ধরেন বলছে যে ঠিক আছে, একটু কয়েকদিন সময় যাক, আমি এটা কাকিরে গিয়ে বুঝাইতে যাই বলবানি যে কিভাবে আপনার সাথে ই করা যায়। এই কথা বলতে বলতে ধরেন দিনেশ মারা গেছে। দিনেশ মারা গেছে, এখন ওই যে যে দ্বিতীয় ওয়াইফ, সে এসে ঘোষণামূলক মামলা করছে। যে সে এসে, সে যখন দিনেশের পরিবারে যে উঠতে চাইলো, প্রথম ওয়াইফ বলতেছে যে না, তুমি তো দিনেশের ওয়াইফ তো না, দিনেশ তো বিয়ে করছে কয়টা, একটা, দিনেশের তো আর কোনো বউ নাই। তখন দিনেশ মামলা করছে, ঘোষণামূলক মামলা, যে আমি দিনেশের দ্বিতীয় বউ, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। এখন ঘোষণামূলক মামলায় সাক্ষী আছে ধরেন বেনজির, সাক্ষী কে? বেনজির। এবং বেনজির বলতেছে যে দিনেশ যখন বেঁচে ছিল, সে তার এই রক্ত বৈবাহিক বা দত্তক সূত্রে, রক্ত মানে বৈবাহিক মানে কি, দিনের যে বিয়ে করছিল এটা বলে গেছে কার কাছে? বেঞ্জিরি। বেনজিরের কাছে। তাহলে এই জায়গা বেনজিরের বক্তব্য প্রাসঙ্গিক 32-এর কত? 32-এর 5 32-এর 5, কারণ এই সম্পর্কে দিনেশ বেঁচে থাকা অবস্থায় কি দিয়ে গেছে? বিবৃতি দিয়ে। বিবৃতি দিয়ে গেছে। বুঝতে পারছেন? তো এটা শুধু মানে বইয়ের উদাহরণ যদি আমরা দেখি, প্রশ্ন হচ্ছে মৃত করিম খায়রুলের পিতা ছিল কিনা। খায়রুল তার পুত্র, এই মর্মে করিম যে বিবৃতি দিয়েছিল তা প্রাসঙ্গিক। মানে বেঁচে থাকা অবস্থায় ধরেন জানতো না, মারা যাওয়ার পরে অমুক এসে বলতেছে আমি হলো তার ছেলে, আমি হলো তার ছেলে। এখন ওই বাবা যদি বেঁচে থাকা অবস্থায় কারো কাছে বলে যায় বা লিখে যায় যে অমুক আমার ছেলে, কিন্তু আমি প্রকাশ করতে পারি নাই, হয় না যে আগের পক্ষ পরের পক্ষ এই টাইপের অনেক কাছে প্রকাশ করতে পারে না, তাহলে সে যার কাছে বলে গেছে বা লিখে গেছে তার লেখাটা প্রাসঙ্গিক বা বলাটা প্রাসঙ্গিক। কত? 32-এর কত? 5। বুঝতে পারছেন? 32-এর 6 দেখেন, সাক্ষ্য আইনের 32-এর 6 অনুচ্ছেদে কোন বিবৃতি মৃত ব্যক্তিদের মধ্যে আন্ডারলাইন করেন রক্তের সম্পর্ক সূত্র, বিবাহ সূত্র বা দত্তক সূত্র বা একই সাথে বিবৃতিটা পারিবারিক বিষয়ে কোনো দলিল বা, এটা গোল দিবেন, দলিল বা উইলে করা হয়, বা কোনো পারিবারিক বংশ তালিকা, বা গোল দিবেন সমাধি প্রস্তরে করা হয়। সমাধি প্রস্তর, শুনেন, 5 আর 6 ভাষায় একই, বাট পার্থক্য হলো 5টা মৌখিক লিখিত উভয়। মানে 5-এর যে কথাটা দিনেশ মৌখিকও বলতে পারে লিখিতও বলতে পারে, আর 6টা শুধু লিখিত। 6টা শুধু কি? লিখিত। এখন আপনারা আবার পাল্টা প্রশ্ন করবেন যে স্যার, লিখিত যদি হয় তা লিখিতর কথাও তো 5-এর মধ্যে ছিল, তাই 6 যোগ করার কারণ কি? 6 যোগ করার কারণ হলো যে এই লেখাটা হইতে হবে কোনো দলিলে, কোনো উইলে, অথবা কোনো সমাধি প্রস্তরে। বুঝতে পারছেন? ওই সেম উদাহরণ যেই, যে দিনেশ মারা যাওয়ার আগে বেঞ্জির কাছে বলে নাই, লিখে গেছে কিসে? দলিলে। উইল করে গেছে, লিখে গেছে কিসে? উইলে, অথবা লিখে গেছে কোনো সমাধি প্রস্তরে। তাহলে এটা প্রাসঙ্গিক 32-এর কততে? 6। জি। 5 এবং 6 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হলো 5 অনুচ্ছেদের বক্তব্য মৌখিক বা লিখিত উভয় হতে পারে, কিন্তু 6 অনুচ্ছেদের বক্তব্য শুধুমাত্র কি? লিখিত হতে হবে, যেমন উইল বা দলিলে। 5-6 বুঝছেন? 7 নাম্বার দেখেন, যদি বিবৃতিটা এমন কোন দলিল, বল দিবেন দলিল, উইল বা অন্য কোন দলিলে লিপিবদ্ধভুক্ত হয় যা 13 ধারার ক অনুচ্ছেদের উল্লেখিত কোন কারবারের সাথে সংশ্লিষ্ট। 13 ধারায় কি আছে একটু নিচে স্টার দিয়ে বা তীর দিয়ে লেখেন, অধিকার বা প্রথা। অধিকার বা প্রথা মানে যে কোনো একটা মামলা হয়েছে অধিকার বা প্রথা রিলেটেড। এখন অধিকার বা প্রথা রিলেটেড এমন কোন ব্যক্তি একটা কথা বলছিল যেটা সেই ব্যক্তি আর এই মুহূর্তে কি নাই, বেঁচে নাই, এবং বলছিল, এবং এটা লিপিবদ্ধ আছে দলিলে বা উইলে। দলিলে বা উইলে। এখন একটা জিনিস দেখেন, যে 32-এর 4-এও আছে অধিকার প্রথা, 32-এর 7-এও আছে কি? অধিকার প্রথা। আবার 13 ধারায়ও আছে অধিকার প্রথা। তাহলে এত অধিকার প্রথা দিয়ে করবো কি? অধিকার প্রথা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই, শুনেন। 13 ধারায় যে অধিকার প্রথা আছে, যে অধিকার বা প্রথা নিয়ে কোনো কথা উঠলে কোন কোন বিষয় প্রাসঙ্গিক। 13 ধারার অধিকার প্রথার ক্ষেত্রে ধরেন কথা উঠছে
যে অমুক জনগণের এই রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে কিনা, তাহলে এই হাঁটার অধিকার আছে কিনা কোনো দলিলে থাকলে কোনো জীবিত ব্যক্তির কথাও প্রাসঙ্গিক, দলিলের কথাও প্রাসঙ্গিক, মরে গেলে তার কথাও প্রাসঙ্গিক। এই জীবিত মরা সবকিছু সবার কথা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 13 দাঁড়ায়। বুঝতে পারছেন? আর 32-4 যেটা, 32-4 অধিকার বা প্রথা সম্পর্কে যারা জানে, এটা প্রাসঙ্গিক। তবে ওই যে যে জানতো, গ্রাম প্রধানের যে উদাহরণ দিলাম যে হাঁটার অধিকার আছে কিনা, গ্রাম প্রধানের কি হয় 32 মানে হয় মারা গেছে, হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তারা মানে হাজির করা সময় ব্যয় সাপেক্ষ। 32-4 যেটা একটা মৌখিক হইতে পারে, এটা লিখিত হইতে পারে। আর 32-7 এটা শুধুমাত্র লিখিত। এই যে দেখেন, অধিকার বা প্রথা রিলেটেড কথা হবে, যে বলছে সে মারা গেছে, হারাই গেছে, এবং কথাগুলো বলে গেছিল কিসে? দলিলে, উইলে, বা অন্য দলিলের লিপিভুক্ত হয়, লিপিবদ্ধ মানে লিপিভুক্ত হয়। তো এত যদি কেউ না বোঝেন সমস্যা নাই, আপনি জাস্ট মনে রাখবেন যে 13 ধারায় অধিকার প্রথা আছে। ওই অধিকার প্রথা সম্পর্কে যারা জানে, তারা জীবিত হোক বা মৃত হোক, লিখিত হোক বা মৌখিক হোক, সবকিছু প্রাসঙ্গিক কত ধারায়? 13 ধারায়। ঠিক আছে? আর 32-4 যে অধিকার প্রথা, এটা অবশ্যই তো যে চার চার শ্রেণী ব্যক্তি হবে। এটা মৌখিক হইতে পারে, এটা কি লিখিত হইতে পারে। বুঝলেন? আর 32-7 যে অধিকার প্রথা, এটা কি কোন দলিলে হবে অথবা কিসে? উইলে হবে। বুঝছেন? জি। 8 নাম্বারটা একটু দেখি, তারপর আমরা বিরতিতে যাব। যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব, ধারণা উহাতে ব্যক্ত হয়। কিছু সংখ্যক ব্যক্তি, এটা একটু বলবেন, কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা উহাতে ব্যক্ত হয়। মানে হলো যে, ধরেন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় 1971 সালে। তো 71 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হইলেও, ধরেন মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পরে বিভিন্ন পেপার পত্রিকায় অনেকে কলম লিখছে যে পাকিস্তান হানাদার বাহিনী বা অমুক অমুক রাজাকার এই অঞ্চলে ছিল, বা বই লিখছে, নাকি বইটই লিখছে না, মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র বানাইছে, বই লিখছে, কবিতা লিখছে। তো যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তো তখন তো ধরেন অনেক সাক্ষী যে অমুক অমুক রাজাকার, কিন্তু যারা যারা সাক্ষী তারা তো আর কি নাই, বেঁচে নাই, তারা তো মারা গেছে। তো তারা যদি কোনো কথা ধরেন রেডিওতে, টিভিতে বলে থাকে, পেপার পত্রিকায় লিখে থাকে, বা বই আকারে লিখে থাকে, তারা তো আর ভবিষ্যতে জানতো না যে এই বিষয়ে মামলা হতে পারে। তাহলে তাদের এই লেখা বা তাদের এই কথা, এগুলা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 32-8। যে যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তিগত প্রদত্ত হয়ে থাকে এবং যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা উহাতে ব্যক্ত হয়। তো আমি খুব সংক্ষেপে 8টা একটু বলে দিই, তারপরে আমাদের বিরতিতে যান সবাই। দেখেন, 1 নাম্বার হলো মৃত্যুকালীন ঘোষণা, এটা মৌখিক লিখিত ইশারায় হতে পারে। 2 নাম্বার আছে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি। 3 নাম্বার আছে এমন কোন বিবৃতি যা আর্থিক মালিকানা স্বার্থের পরিপন্থী। 4 নাম্বার আছে অধিকার প্রথা। 5 নাম্বারে আছে রক্ত বিবাহ দত্তক, এটা মৌখিক বা লিখিত। 6 নাম্বার আছে রক্ত বিবাহ দত্তক, এটা শুধুমাত্র কি লিখিত। 7 নাম্বার আছে অধিকার প্রথা, তবে অধিকার প্রথাটা হতে হবে লিখিত, দলিলে বা উইলে। এবং 32-8 যেটা, সেখানে বলা আছে কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। ধন্যবাদ। 5-7 মিনিটের বিরতি, এরপর আবার আমরা শুরু করব নামাজের বিরতি। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা পড়া শুরু করে দেখে জেনে নিই যে 32 ধারার অধীন লিখিত বা মৌখিক উভয় ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক করা হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 32 ধারার অধীন কোন ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক করা হয়েছে, লিখিত নাকি মৌখিক? আচ্ছা, তারপরে দেখেন যে 32 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রদত্ত। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 32 ধারা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি এবং ফৌজদারি উভয়। তারপর বিগত বছরের প্রশ্নে আমরা চলে আসি। দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় দেওয়ানি এবং ফৌজদারি কার্যধারায়, দেওয়ানি এবং ফৌজদারি কার্যধারায়। ডাইং ডিক্লারেশন করা যায় কার কাছে? 14 BGS এ প্রশ্ন আসছে, ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডাক্তার, যে কারো। পুলিশের কাছে দিলে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। দেখেন 3 নাম্বারটা দেখেন, cases in which a statement of relevant fact by person who is dead or cannot be found etc is relevant, কত দাঁড়ায়? 32 ধারা। তো আর যে প্রশ্ন আছে এগুলো পারবেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে 6 ধারায়, 6 নম্বরটা একটু দেখেন।
আপনাদের পুরাতন বইতে হয়তো অন্য নাম্বার থাকতে পারে, যে মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক মানে গ্রহণযোগ্য হবে না। শুনেন, আমরা তো জানি যে মৃত্যুকালীন ঘোষণার সময় গ্রহণযোগ্য হয় শুধুমাত্র কয়টা ক্ষেত্রে? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে শুধু তার মৃত্যুর কথা বললেই প্রাসঙ্গিক, অন্য ক্ষেত্রে তো প্রাসঙ্গিক না। বাট এই জায়গায় বলছে যে কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। সো আপনি যদি 32-1 দিয়ে বিবেচনা করেন, অপশনে আছে সম্পত্তি দান, বৈবাহিক সম্পর্ক, পিতৃত্বের দাবি, তাহলে উত্তর কিন্তু তিনটে হয়, যে মৃত্যুকালীন ঘোষণার সময় কোনটা গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? কিন্তু এই জায়গায় উত্তর বলছে কি? সম্পত্তি দান। এই জায়গা মৃত্যুকালীন ঘোষণা বললেও এটা 32-1 না, এটা টোটাল 32 ধারা বুঝাইছে। 32 ধারায় মৃত্যুর কারণ আছে, বৈবাহিক সম্পর্ক আছে, পিতৃত্বের দাবি আছে, নাই কোনটা? সম্পত্তির দান। সো যদিও এই জায়গায় মৃত্যুকালীন ঘোষণা বলছে, বাট এটা আপনি মনে রাখবেন এটা শুধু 32-1 প্রশ্ন না, এটা কি পুরো 32 ধারার প্রশ্ন। এই কারণে 32 ধারায় সম্পত্তি দান রিলেটেড কোনো কথা নাই। বুঝতে পারছেন? কিন্তু যদি এই প্রশ্নটাই সেম এইভাবে আসতো, ধরেন অপশন যা আছে সেম, খালি প্রশ্নটা হতো যে মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, না যোগ্য, তাহলে এই 4টা অপশনের ভিতরে উত্তর হতো কোনটা? না, মৃত্যুর কারণ। তখন উত্তর হতো শুধু কোনটা? ক। বুঝছেন? বিকাশ বোঝে নাই নাকি? বিকাশ মাথায় ঢোকে নাই? আছে আছে আছে। বিকাশ সাহেব, রুবেলও বোঝেন নাই নাকি? যেটা এতক্ষণ ধরে বুঝাইলাম। হ্যাঁ, আচ্ছা, সেলফ প্র্যাকটিসটা দেখেন। স্টেটমেন্ট বাই পারসন হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস, এটা হলো 32 আর 33 ধারা। কত কত ধারা? 32 আর 33। আর কেসেস ইন হুইচ যদি বলতো হু ক্যান নট বি ফাউন্ড অর ডেড, সেটা হতো কত? শুধু 32। তো এই জায়গায় যে প্রশ্ন টশ্ন আছে এগুলো আমি পড়তেছি না, এগুলো আপনারা পড়ে নিয়েন, গুরুত্বপূর্ণ মোটামুটি সবই যা বুঝাইলাম তাই, এক্সট্রা অর্ডিনারি কিছু নাই। সরাসরি আমরা চলে আসি 33 ধারায়। ধারা 33, প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। রিলিভেন্সি অফ সার্টেন এভিডেন্স ফর প্রুভিং ইন সাবসিকুয়েন্ট প্রসিডিং। এই পরবর্তী কার্যক্রম বাংলায় গোল দেন, আর ইংলিশে সাবসিকুয়েন্ট প্রসিডিংটা গোল দেন। পরবর্তী কার্যক্রম এটা কোন বলতে বলছেন? প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের গ্রহণযোগ্যতা। দেখেন, আমি একেবারে আমাদের লেকচারের শুরুতে বলেছিলাম যে 32 ধারায় যে সাক্ষ্যটা প্রদান করে ভাই, এটাকে আদালতে এসে প্রদান করছিল। সে মারা যাওয়ার আগে কখনো বেনজিরের কাছে বলছে, কখনো অন্য জনের কাছে বলছে, কখনো দলিলে লিখে রাখছে, কিন্তু আদালতে এসে কি বলছে? যা বলিব সত্য বলিব, আদালতে এসে কিন্তু বলে নাই। 33 ধারা হলো যে কোনো ব্যক্তি যে কোনো একটা মামলায় আদালতে এসে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, তারে তার পক্ষের আইনজীবী তার জবানবন্দি নিছে, আসামি পক্ষের আইনজীবী তারে কি জেরা করছে, করার পরে ওই মামলায় বা আর একটা মামলায় যখন ওই সাক্ষীর দরকার ওই একই বিচার্য বিষয় নিয়ে, কিন্তু দেখা গেল ওই সাক্ষী আর জীবিত নাই, তখন ওই মামলায় যে সে আগে যে সাক্ষ্য প্রদান করে দিয়ে গেছে এটা প্রাসঙ্গিক কত ধারায়? 33 ধারায়। বুঝতে পারছেন? তার মানে 32 ধারায় যে সাক্ষ্যগুলো দিছিল, মানে কথাগুলো বলছিল, লেখাটা লিখছিল, এটা কিন্তু আদালতের কোনো কার্যক্রমে না। কিন্তু 33-এ প্রাসঙ্গিক হবে কোনগুলা? যে এটা যখন সে প্রদান করতেছে কি আদালতের কোনো কার্যক্রমে। বুঝেন নাই বোধহয়? আচ্ছা, যদি উদাহরণ দিতে হয়, উদাহরণ এইভাবে দেই যে একটা মামলা একজনের বিরুদ্ধে হয়েছে, ধরেন দোষ মানে খুনের মামলা। কি মামলা বলেন? খুনের মামলা। চার্জ গঠন করছে 302-তে, 302-তে। এখন ওই 302 এর মামলার আসামি ধরেন আমাদের, মানে আসামি যেই হোক না কেন, সাক্ষী ধরেন আমাদের হাফিজ সাহেব। কারণ হাফিজ সাহেব সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করে গেছে, কিন্তু কয়েকটা সাক্ষী হওয়ার পর ওই মামলার চার্জ পরিবর্তন হয়েছে, 302 এর সাথে যোগ হয়েছে 392, মানে দস্যুতা। কিন্তু হাফিজ যখন সাক্ষ্য প্রদান করছিল তখন কি ছিল না? দস্যুতা ছিল না। হাফিজ তো শুধু কি রিলেটেড সাক্ষ্য দিয়ে গেছে? খুন রিলেটেড।
তো পরবর্তীতে আমরা জানি যখন চার্জ পরিবর্তন হয় তখন সাক্ষীরা আবার রিকল করে, সাক্ষীরা রিকল করে 231 ধারা, আপনাদের মনে আছে কিনা? চার্জ পরিবর্তন করলে সাক্ষীরা কি করে? রিকল করে। তো সাক্ষীরা রিকল করবে মানে সে দস্যুতার বিষয়ে কিছু জানে কিনা। তো সাক্ষী হাফিজরে যখন রিকল করবে তখন হাফিজ তো ধরেন চলে গেছে চায়না বা কোরিয়া বা মারা গেছে, যে কোনো একটা হয়েছে, তখন হাফিজ আগে যে সাক্ষ্যটা দিয়ে গেছিল এটা আদালতের কাছে প্রাসঙ্গিক কত ধারায়? ধন্যবাদ। আচ্ছা দেখেন, সেম মামলায় হতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেম মামলায় হতে পারে আর এক ভিন্ন মামলায় হতে পারে, বাট ভিন্ন মামলাটার বিচার্য বিষয় হবে একই পক্ষগণ। জি, একই পক্ষগণ। তাই একটু পড়ি তাহলে বুঝবেন আরো। কোন সাক্ষী কোন মামলার, এই যে বলতেন বিচারিক কার্যক্রমে বা আইনত গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোন ব্যক্তির নিকট, আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ধরেন কমিশন নিয়োগ করছে, তার কাছে সাক্ষ্য দিল, যে সাক্ষ্য দেয় গোল দিবেন তা পরবর্তী মামলায়, ওই যে পরবর্তী মামলায় বা একই মামলার পরবর্তী পর্যায়ে, দেখছেন পরবর্তী মামলায় অথবা কি একই মামলার পরবর্তী পর্যায়ে কখন প্রাসঙ্গিক হতে পারে তা 33 ধারায় বলা হয়েছে। তো 33 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 5টি ক্ষেত্রে প্রদত্ত সাক্ষ্য মামলার পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। 5টি ক্ষেত্রে মানে হলো 5 ধরনের ব্যক্তির ক্ষেত্রে। কয় ধরনের ব্যক্তি? ওই 32-এ যে 4 ছিল তার সাথে একটা যোগ হবে। যখন সাক্ষী মৃত্যুবরণ করে এটা 32-এ ছিল, যখন সাক্ষীকে খুঁজে পাওয়া না যায় এটাও কি 32-এ ছিল, যখন সাক্ষী সাক্ষ্য প্রদানে অসমর্থ হয়ে পড়ে এটাও কি 32-এ ছিল, যখন বিপক্ষ সাক্ষীকে সরিয়ে রাখে এটা 32-এ ছিল না। তো এটা এক্সট্রা যোগ হয়েছে, আর তাকে উপস্থিত করার জন্য যে সময় ও অর্থের প্রয়োজন তা মামলার বিবেচনায় আদালতে অযৌক্তিক মনে করলে। তাহলে 32 ধারায় ছিল কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর। আর 33 ধারায় কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণী। বুঝতেন? তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 32 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক, 4। 33 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? 5 শ্রেণী। ঠিক আছে। তো তারপরে দেখেন শর্ত সমূহ, ওখানে 32 ধারায় 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। এখানে দেখি উপরে উল্লেখিত 5টি শ্রেণীর, আন্ডারলাইন করেন, 5টি শ্রেণীর ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণযোগ্য করতে হলে নিম্নলিখিত গোল দিবেন 4টি শর্ত পূরণ করতে হবে। ওই জায়গায় ছিল কয়টা শর্ত? 8টা। 32-এ ছিল কয়টা? 8টা। আর 33-এ কয়টা? 4টা। সাক্ষ্যটি কোনো বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হতে হবে। অর্থাৎ আপনি প্রথমবার যে সাক্ষ্যটা দিয়েছিলেন ওটা আদালতে দিতে হবে, বা আইন বলে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ধরেন কমিশনের কাছে দিছিলেন। কোন সাধারণ ব্যক্তির কাছে দিলে কিন্তু 33 ধারা প্রযোজ্য হবে না। পুলিশের কাছে দিলে হবে? হবে না। মামলার কার্যক্রমটি একই পক্ষদ্বয়ের মধ্যে, আন্ডারলাইন করেন, বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হতে হবে। একই পক্ষগণ হইতে হবে। মামলার প্রথম কার্যক্রমে, আন্ডারলাইন করবেন, সাক্ষীকে জেরা বা ক্রস এক্সামিনেশন করার অধিকার বা সুযোগ বিরোধী পক্ষের ছিল। এটা গুরুত্বপূর্ণ। প্রথমবার যখন সে সাক্ষ্য দিতে আসছিল তারে কি করা হয়েছিল? জেরা করা হয়েছিল, বা জেরা করার সুযোগ কি বলেন ছিল। বুঝতে পারছেন? জেরা যদি তাকে না করা হয় বা সুযোগ যদি, জেরা না করলে সমস্যা নাই, বাট দেখবো যে জেরা করার সুযোগ ছিল কিনা। কারণ জেরা করে তো বাধ্যতামূলক না। জেরা করবে কি করবে না এটা কার ক্ষমতা? আসামি পক্ষের আইনজীবী। যে জবানবন্দি নিছে, অনেক সময় দেখবেন যে আসামি পক্ষের আইনজীবী জেরা করে না, বললো যে ওই যে যা আছে তাই, আমি জেরা কি করবো না। বাট দেখতে হবে সে জেরা করার সুযোগ পেয়েছিল কিনা। 4 নম্বরে দেখেন, মামলার প্রথম এবং পরবর্তী পর্যায়ে বিচার্য বিষয়সমূহ মৌলিকভাবে একই ছিল। মামলার বিচার্য বিষয়সমূহ মৌলিকভাবে কি ছিল? একই ছিল। তো আমরা একটা উদাহরণে যদি দেখি, উদাহরণটা পড়েন, যে গ এবং ঘয়ের মধ্যকার একটি মামলায় সাক্ষ্য দেয় করিম, গণেশ এবং ঘনশ্যামের মধ্যকার একটি মামলায় সাক্ষ্য দেয় যে সে গণেশকে ঘনশ্যামের বাড়ি থেকে বাইসাইকেল চুরি করতে দেখেছিল। করিম বলছে যে আমি গণেশকে দেখছি সে ঘনশ্যামের বাড়িতে গিয়ে বাইসাইকেল চুরি করছে। পরবর্তীতে করিম মারা যায়। পরবর্তীতে করিম কি মারা যায়। করিমের প্রদত্ত সাক্ষ্য চুরির সত্যতা প্রমাণের জন্য উক্ত মামলার পরবর্তী কার্যক্রমে প্রাসঙ্গিক হতে পারে, বা পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী কোনো মামলায় প্রাসঙ্গিক হতে। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন যে একই মামলা তো বুঝলাম, পরবর্তী মামলা আবার কেমনে হয়? পরবর্তী মামলা ধরেন প্রথমটা হয়েছে ফৌজদারি মামলা, পরেরটা দেওয়ানি মামলা হতে পারে না? তো প্রথমটা তো চুরি করতে চোরের সাজা চাই, আর দ্বিতীয়টা হলো সাইকেল উদ্ধার চাই। দেওয়ানি মামলা কি? সাইকেল উদ্ধার চাই অথবা কি চাই? ক্ষতিপূরণ চাই। তো তখনও সাক্ষী তো একই, তো করিম দেখছে, বাট করিম তো কি হয়ে গেছে?
মারা গেছে, তাহলে ওই মামলায় করিম যে সাক্ষ্য দিছিল এটা আদালত ইচ্ছা করলে বিবেচনায় নিতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 33 ধারা। বুঝছেন? তবে শর্ত আছে, পক্ষগণ একই হতে হবে, বিচার্য বিষয় কি একই হতে হবে। জি। তো 32 আর 33-এর পার্থক্য এখানে আছে, আমি আর পড়তে যাচ্ছিলাম না। পার্থক্য কি বুঝেন? পার্থক্য মিতা বলেন তো, 32 আর 33-এর পার্থক্য কি মিতা? মেইন পার্থক্যটা হলো যে 32-এ 4 শ্রেণীর ব্যক্তি 8টা ক্ষেত্রে কোনো লিখিত বা মৌখিক বিবৃতি দিছে, বাট এটা আদালতে দেয়নি, যে কোনো ব্যক্তির কাছে। বুঝতে পারছেন? আর 33-এ 5 শ্রেণীর ব্যক্তি 4টা ক্ষেত্রে প্রাসঙ্গিক, কিন্তু সে প্রথম যে বক্তব্যটা দিয়েছিল কোথায় দিছে? আদালতে দিছিল, এবং প্রতিপক্ষ তারে জেরা করার সুযোগ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হলো 32 আর 33। তো এই পার্থক্য আর আমি পড়তেছি না, পার্থক্য আপনারা আলাদা পড়ে নিয়ে আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন, 2013 সালে আর 2017 সালে একটা প্রশ্ন আসছে যে প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী, মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি। কে বলেন তো? কে? মৃত ব্যক্তি। জি, ধন্যবাদ। তো ধন্যবাদ। আমরা এখানে কতগুলা ধারা আছে আপনাদের একটু লিখে নিতে হবে। ধারা 34, অনেকের খাতায় লেখা থাকলে দরকার নাই, যেটা লেখা নাই সেটা একটু লেখেন। ধারা 34 লেখেন, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। একটু লেখেন, হিসাবের খাতায়, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। এটার আমি একটি ব্যাখ্যা দিই। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক, লিখছেন? এটা হলো যে এতক্ষণ 32-33-এ কোনো লেখা টাকা প্রাসঙ্গিক হইতে হইলে কয় শ্রেণীর ব্যক্তি হওয়া লাগতো? 4 শ্রেণী বা 5 শ্রেণী। কিন্তু ধরেন হাফিজ একজন লোকের কাছে টাকা পায়, হাফিজ একজন দোকানদার, তো হাফিজ আরিফ সাহেবের কাছে টাকা পায় 10,000 টাকা বকেয়া, অমুক তারিখে 1,000, তমুক তারিখে 3,000, তমুক তারিখে মোট 10,000। তো হাফিজ মামলা দায়ের করছে আরিফের বিরুদ্ধে। তো হাফিজ মামলা দায়ের করে, হাফিজের এই যে যে খাতা, হাফিজ দেখাইতে পারে যে ওনার এই যে দেখেন আমার হিসাবের খাতায় বিভিন্ন সময়ে আমি কি লিখে রাখছি, অমুক তারিখে এত টাকা, তমুক তারিখে এত টাকা, এই তারিখে মোট 10,000 টাকা তার কাছে আমি পাই। তাহলে হাফিজ তো জায়গা জীবিত আর জীবিত, বাট হাফিজের এই লেখাটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? বুঝতে পারছেন? হাফিজ যদি মারা যাইতো, হাফিজ যদি কি মারা যাইতো, তাহলে প্রাসঙ্গিক হতো 32-এর কততে বলেন তো? 32-এর 2। 32-এর 3 হলে তো আর্থিক ও মালিকানার সাথে কি হইতে হবে? পরিপন্থী। হাফিজ যদি মারা যাইতো তাহলে এটা প্রাসঙ্গিক হতো 32-এর 2। বুঝেন কিনা? আচ্ছা, হ্যাঁ, ধারা 35 লেখেন, ধারা 35টা একটু লেখেন। না, 34 মারা যার, হ্যাঁ 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 হ্যাঁ, ধারা 35 লেখেন। 35 লেখা নাই আপনাদের কারোরই লেখা নাই? লেখা 35 লেখা আছে? হ্যাঁ লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে লেখেন সরকারি দলিলে, যার লেখা আছে সে আর ওভাররাইট করার দরকার নাই। সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের, সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা। যেমন এফআইআর, এফআইআর বা এজাহার বা এনআইডি ইত্যাদি। এফআইআর, এজাহার, এনআইডি ইত্যাদি। এটা একটু বুঝেন, মানে যত কর্মকাণ্ড যা যা আছে যা সরকারি দলিলে লেখা হয়, সরকারি দলিলের ওই লেখাটা আপনার মামলার বিষয়বস্তু যদি হয় তাহলে এটা কি প্রাসঙ্গিক। কারণ এফআইআর প্রাসঙ্গিক, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক যদি বলে, তাহলে উত্তর হবে কত? সাক্ষ্য আইনের কত ধারা? 35 ধারা। বা সরকারি রেজিস্টারের অন্তর্ভুক্ত যে কোনো কিছু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কত ধারায়? 35 ধারায়। যেহেতু রেলেভেন্সি অফ ফ্যাক্টস বা বিষয়ের প্রাসঙ্গিকতায় অধ্যায়টাই 5 থেকে কত?
55। তার মানে এই জায়গায় যত যা বলছে সবকিছু হচ্ছে কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক এই টাইপের কথা আর কি। ধারা 36 লেখা আছে বোধহয় যে মানচিত্র চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। মানচিত্র চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। মানচিত্র চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। মানচিত্র চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা ধারা হচ্ছে কত 36। মানে আমাদের ধরেন যে সকল মানচিত্র কিনতে পাই বিভিন্ন জায়গায় ভৌগোলিক যে মানচিত্র টানচিত্র আছে বা সরকারি তরফ থেকে যে সব মানে যত জায়গার যত যা মানচিত্র চিত্র আছে এগুলা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায় 36 ধারায়। ধন্যবাদ। ধারা 38টা একটু লিখতে হবে। 38টা আগে যেভাবে লেখা ছিল ওইভাবে লিখলে সমস্যা নাই, বাট ভাষাটা একটু এরকম ভাবে লেখেন যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত। ধারা 38 দিয়ে লেখেন আইন গ্রন্থের অন্তর্ভুক্ত। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত কোন আইন সম্পর্কিত অন্তর্ভুক্ত আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। যেমন ডিএলআর এমএলআর ইত্যাদি। ডিএলআর এমএলআর, ডিএলআর ঢাকা ল রিপোর্ট, এমএলআর মেইন স্ট্রিম ল রিপোর্টস ইত্যাদি। কি বলেছেন ম্যাজিস্ট্রেট? মেইন স্ট্রিম লেখার দরকার নেই, জাস্ট এমএলআরই লেখেন, আমি ওই যে বিএলডি বিএলসি মানে আইন রিলেটেড যত যা লেখা আছে এটা সাক্ষ্য হিসেবে মানে এই লেখাটা প্রাসঙ্গিক এটা বলছে কত তাই 38 ধারায়। আপনার যদি বিচারক মহোদয় বলে ধরেন আপনি একটা আহ, আইনের বই দেখাইছেন, আইনের বই দেখানোর পরে এখন উনি যদি বলে যে আপনি যে ডিএলআর দেখাইছেন এটা যে আমি প্রাসঙ্গিক এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলেছে বলেন, নাইলে নেব না, আপনার রেফারেন্স দেখবো না। কত ধারায় 38 ধারায়। জি জুরিসপ্রুডেন্সের স্যার অর্থ কি? আইন বিজ্ঞান বা ব্যবহার তত্ত্ব। আচ্ছা দেখেন তো তাহলে আমরা যা যা পেলাম সেটা হলো ধারা 34 হলো হিসাবের খাতায় যা যা আছে লিখলে এটা প্রাসঙ্গিক। 34 35 হলো কি সরকারি মানে দলিলে যা যা লিপিবদ্ধ আছে প্রাসঙ্গিক এটা 35। তারপর 36 আছে মানচিত্র চার্ট এবং 38 হলো আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা, যেমন ডিএলআর এমএলআর বা আইন রিলেটেড যত আমরা উচ্চ আদালতের নজির দেখাই এটা প্রাসঙ্গিক কত ধারায় 38 ধারায়। স্যার ডিএলআর এমএলআর এমএলআর খালি ডির জায়গায় এম। পূর্ণ মানে কি স্যার? মেইন স্ট্রিম ল রিপোর্ট, এটা আপনার দরকার নাই, দরকার নেই। আচ্ছা আমরা এখন চলে আসব বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক। জাজমেন্ট অফ কোর্টস অফ জাস্টিস ওয়েন রেলেভেন্ট দ্বারা এই অধ্যায়টা হলো আপনার 44 থেকে কত সরি 40 থেকে 44 মানে সেকশন 40 থেকে 44। সো একটু যদি এখানে পড়ি দেখেন যে বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের 40 থেকে 44 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 40 ধারা অনুসারে দ্বিতীয় মকদ্দমা বিচার বা দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। 41 ধারা অনুসারে প্রবেট ইত্যাদি এখতিয়ার প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক। 41 ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায় আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক 42 ধারায়, এবং 40 থেকে 42 ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে 43 ধারায় প্রাসঙ্গিক বা রায় নিতে প্রতারণা বা ষড়যন্ত্র 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে। তো আমরা জাস্ট 40 ধারা পড়া শুরু করি ধাপে ধাপে। প্রথম যেটা দেখেন যে ধারা 40 দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, বা ইংলিশটা আন্ডারলাইন করেন প্রিভিয়াস জাজমেন্ট রেলেভেন্ট টু এ বার টু সেকেন্ড সুট অর TRIA হবে, আইটা আগে হবে TRIAL ট্রায়াল হবে ট্রায়াল।
মানে বিচার। তো এখানে খালি আইডারে আগে নিয়েছেন কান ধরে। আচ্ছা, দেখেন টিআরআই এল হবে। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের সাক্ষ্য আইনের 40 ধারায় প্রকৃতপক্ষে যে বিধানটা বর্ণনা করা হয়েছে সেটা হলো রেস জুডিকাটা, যারা ফৌজদারি মামলার ক্ষেত্রে বলে ডাবল জিও পার্টি। কি বলেন? ডাবল জিও পার্টি, অর্থাৎ একবার যে বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে কোনো মামলার বিচার সম্পন্ন হয়ে গেছে, দ্বিতীয়বার সেই মামলাটা কি হবে? খারিজ হবে। বুঝতে পারছেন? তো এখানে সরাসরি রেস জুডিকাটার নাম নাই, বাট এই জায়গায় বলছে যে পরবর্তী মামলার বিচারে যখন পূর্বের রায় প্রাসঙ্গিক। পরবর্তী মামলার বিচারে পূর্বের রায় প্রাসঙ্গিক মানে হলো যে পরবর্তী মামলা এসে দেখাচ্ছি যে ওনার এই বিষয়ে আগে একবার মামলা নিষ্পত্তি হয়ে গেছে, এই যে দেখেন রায়ের কপি। তো এটাই বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? তো আমাদের সাক্ষ্য আইনের যে 40 ধারায় যে রেস জুডিকাটার যে বিধানটা আছে, এরকম রেস জুডিকাটার বিধান আমাদের বেশ কয়েকটা আইনে আছে। উদাহরণস্বরূপ দেওয়ানি কার্যবিধির আছে 11, ফৌজদারি কার্যবিধির আছে 403, সাক্ষ্য আইনের আছে 40, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29, বাংলাদেশ সংবিধানের আছে 35-এর 2 অনুচ্ছেদ, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের আছে 26 ধারা। জেনারেল ক্লোজেস অ্যাক্টের কত ধারা? এত মনে না রাখলেও চলবে, জাস্ট আপাতত আমরা মনে রাখবো সাক্ষ্য আইনের কত ধারা? 40 ধারা। দেখেন তো কোনো, আচ্ছা আমরা অনলাইন অফলাইনে মিলে, আপনারা এমন কেউ কি আছেন যে রেস জুডিকাটা বুঝেন না? রেস জুডিকাটা হলো একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি একবার কোনো বিষয় নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই যে হারছে, ধরেন হারার পর ওই বিষয়ে আবার মামলা করতে, তাহলে যে জিতছে সে এসে কি দেখাবে? যে ওনার এই বিষয় নিয়ে একবার মামলা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। বুঝতে পারছেন? এবং এই রেস জুডিকাটার মামলার বিধানটা যুক্ত করা হলো কেন? রেস জুডিকাটা যদি না থাকতো তাহলে মামলা তো আজীবন চলতো, আর কোনোদিন কি থামতো না, এবং মারামারি লাগতো আদালতের সাথে আদালতের, যে এক আদালত দেশে খালাস আর এক আদালত দেশে দণ্ড। জি, দেখেন তো এখানে আমরা একটু দেখি যে আর একটা কথা, যে প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু এ বার সেকেন্ড সুট অর ট্রায়াল, অর টার একটা বলতেন, অর এন্ড না, কি সেকেন্ড সুট অর ট্রায়াল, বা ও না কিন্তু, হ্যাঁ কোন রায় আদেশ বা ডিক্রির অস্তিত্ব থাকতে হবে। উক্ত রায় বা আদেশ বা ডিক্রি কোন আদালতকে কোনো মকদ্দমা আমলে নিতে বারিত করে বা কোনো মকদ্দমার বিচার করতে বারিত করে, সেক্ষেত্রে এমন আদালত এমন মকদ্দমা আমলে নিবে বা বিচার করবে কিনা সেই প্রশ্নে এমন রায় আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক হবে। তো ইলাস্ট্রেশনে আসি। ইলাস্ট্রেশন বা উদাহরণ, এটা একটু পড়ি দেখেন, আপনাদের পুরাতন বইতে নাই, না থাকলে সমস্যা নাই, আমি যেটা বুঝাইছি ওই কথা মনে রাখলেই হবে, না থাকলে সমস্যা নাই। কারণ করিম মকদ্দমার বাদী শুনানির জন্য নির্ধারিত দিনে হাজির হতে ব্যর্থ হওয়ায় দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 8 বিধি অনুসারে আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়। মামলার বাদীকে করিম, মামলা খারিজ করে কার ত্রুটির কারণে? 9 আদেশের 8-এ কি আছে মনে আছে? শুনানির দিন বিবাদী আসছে, বাদী আসে নাই। অতঃপর বাদী নতুন করে মকদ্দমা দায়ের করে, বাদী নতুন করে মকদ্দমা দায়ের করে। 9 আদেশের 8-এ মামলা যদি খারিজ হয়, 9 আদেশের 9 বলছে নতুন মামলা দায়ের করা যায় না। খারিজ রদের আবেদন করা যায় বা রিভিশন করা যায়, কিন্তু নতুন মামলা দায়ের করা যাবে না। বাট এই জায়গায় সে কি করছে? নতুন মামলা দায়ের করছে। বলেন তো নতুন মামলা দায়ের করলে যে বিবাদী সে এসে কি দেখাবে? আগের মামলার রায় নিয়ে আসবে। রায় নিয়ে এসে দেখবে যে ওনার এই যে দেখেন রায় বলা আছে মামলাটা খারিজ হয়েছে 9 আদেশের কততে? 8-এ। আর 9 আদেশের 8-এ খারিজ হইলে পরে নতুন মামলা কি দায়ের করা যায়। বুঝতে পারছেন? এবং এই যে সে সাক্ষ্যটা এনে আদালতে উপস্থাপন করতেছে, সাক্ষ্য এনে কত ধারায় প্রাসঙ্গিক? 40। বাদীর পরবর্তী মকদ্দমাটি আদালত যে আমলে নিতে পারে না বা বিচার করতে পারে না, সেটা প্রমাণ করতে বিবাদী পূর্ববর্তী খারিজ আদেশটি দাখিল করতে পারে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 8 বিধি অনুসারে বাদীর অনুপস্থিতির কারণে মকদ্দমা খারিজ হলে বা 9 আদেশের 9 বিধি অনুসারে বাদী নতুন করে মকদ্দমা দায়ের করতে পারবে না, কিন্তু উক্ত খারিজ আদেশ রদের জন্য আবেদন করতে পারবে। যেহেতু 9 আদেশের 9 বিধি অনুসারে নতুন করে মকদ্দমা দায়ের করতে বারিত করেছে, সেহেতু দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন পয়েন্ট 12 ধারা অনুসারেও
বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে কি হবে, বাড়িতে হবে। বার টু ফার্দার সুট আপনাদের মনে আছে কিনা, ওখানে বলছে যে কিছু কিছু বিধান আছে যে সকল ক্ষেত্রে মানে পরবর্তী মামলা দায়েরে বাধা। সুতরাং বাদীর নতুন মোকদ্দমাটি বিচার করতে আদালত বারিত হবে এবং সেটা প্রমাণ করতে পূর্ববর্তী খারিজ আদেশটি সাক্ষ্য আইনের 40 ধারায় প্রাসঙ্গিক হবে। তো আমি যে কথা বললাম যে সাক্ষ্য আইনের এই 40 ধারায় দেওয়ানি কার্যবিধির দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির দোবারা সাজা ডাবল জিওপার্টি নীতি প্রতিফলন হয়েছে। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 11 ধারায় দোবারা দোষ অনুযায়ী চূড়ান্তভাবে সমাপ্ত মামলা পুনরায় একই বিষয়ে এবং একই পক্ষদ্বয়ের মধ্যে আদালত শুরু করা যাবে না। যদি কোনো ব্যক্তি এমন মামলা দায়ের করে তাহলে আদালত মামলাটি খারিজ করে দিবে। আবার ফৌজদারি কার্যবিধির 403 ধারায় দোবারা সাজা বা ডাবল জিওপার্টি নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না। বুঝতে পারছেন? এখন আমরা একটু যদি পড়ি যে আপনি যদি দেওয়ানি কার্যবিধির দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির দোবারা সাজা নীতি অনুযায়ী কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা খারিজ করাতে চান তাহলে আদালতকে দেখতে হবে উক্ত মামলার উপর পূর্ববর্তী কোনো রায় আছে কিনা। আপনি মুখ দিয়ে এসে বললে তো হবে না, হবে যে আমাদের একই বিষয় নিয়ে মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আইন মানেই মুখের কোন কথার কোনো দাম নাই। বুঝতে পারছেন? উকিল হিসেবে কোনো কথা বলতে গেলে আপনার সাথে সাথে লাগবে কি, রেফারেন্স লাগবে। যে আপনি যদি বলেন যে ওর না উচ্চ আদালতের নজিরে এই কথা আছে কিন্তু আপনার কাছে কোনো রেফারেন্স, মুখ দিয়ে বলতেছেন রেফারেন্স আছে কিন্তু হাতে কিছু নাই, হবে না। অর্থাৎ একই বিষয়ের উপর দ্বিতীয় মোকদ্দমা খারিজ করতে পূর্ববর্তী মোকদ্দমার রায়কে প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল করতে হবে এবং এই কারণে 40 ধারায় পূর্ববর্তী মামলার রায়কে প্রাসঙ্গিক করা হয়েছে। তো এখানে দেখেন যে যে ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে 40 ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক, এই দেওয়ানি মোকদ্দমায় দোবারা দোষ বা ফৌজদারি কার্যবিধি 403 ধারার অধীন দোবারা সাজা মানে একবার সাজা দিলে বা পূর্বে খালাসপ্রাপ্ত একবার খালাস পাইলে পরবর্তী মামলা তার সেটা খারিজ হবে। একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না। আপনাদের মনে আছে কিনা বলেন তো দেখি, বিমল সাহেবের মনে আছে কিনা যে একটা ফৌজদারি মামলায় যদি কেউ অব্যাহতি পায়, ডিসচার্জ পায়, সেই ক্ষেত্রে কি দ্বিতীয় মামলা তার বিরুদ্ধে করা যাবে কিনা, বা দ্বিতীয় মামলা করলে সেটা 403 ধারায় বাড়িতে হবে কিনা। ধরেন একটা আসামিরে ডিসচার্জ করছে আদালত, এখন ওই আসামির বিরুদ্ধে আবার ওই সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে সেম অফেন্স নিয়ে দ্বিতীয়বার মামলা করা যাবে কিনা এবং মামলা করলে সেটা 403 ধারায় খারিজ হবে কিনা। সুমন সেন, সুমন সেন কেন যাবে ব্যাখ্যা দেন। 403 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? খালাস আর দণ্ড। খালাস আর কি, ফৌজদারি মামলায় কেউ যদি খালাস পায়, কেউ যদি কি পায়, দণ্ড পায়, তাহলে তার বিরুদ্ধে আর দ্বিতীয় মামলা চলবে না। কিন্তু কেউ যদি ডিসচার্জ পায়, কেউ যদি মুক্তি পায়, তাহলে কি 400 নতুন মামলা দায়ের করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু 403-এর বিধান প্রযোজ্য হবে। এগুলো মনে রাখতে হবে। দেখেন, তো জেনে রাখা ভালোতে আমরা আসি। জেনে রাখা ভালো যে সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের 40 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য, বলেন। দেওয়ানি এবং ফৌজদারি উভয়। তো 2013 সালের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতির প্রতিফলন, এখানে বানানটা ভুল আছে, প্রতিফলন ঘটেছে কত ধারায়? 40 ধারা। আমরা কি 41 ধারায় চলে আসি। কি কত পড়াবো? আপনাকে তো কথা বেশি বেশি বলতেছি, এই কারণে পড়ানোর গতি, গাড়ি চালাই 100 কিলোমিটার পার বেগে, চালাচ্ছি হলো 30-40-এ, তারপরেও বলেন যে কত পড়াবেন। দেখেন, হ্যাঁ, এবং ভালোভাবে বুঝতেছেন। এবং আপনারা বিষয়টা হচ্ছে যে ধরেন বাসায় তো আসলে পড়ার সময় আপনি ধরেন বাসার সময় থাকলেও শয়তানে আপনারে মানে এমন কিছু করবে যে পড়তে আপনি বসবেন না, এলো এক। আর আপনার শোনাতে যে কাজ হবে, নিজে পড়তে গেলে তার দ্বিগুণ শ্রম দেওয়া লাগে। বোঝা গেলেও ওই যে তখন আপনার ছেলেটা কোলে এসে বসবে, তার নিয়ে একটু খেলবেন, এইটা করতে করতে একবারে কি হয়ে যাবে, সময় আর হবে না। তো আমি আপনাদের মানে
বলতে পারি যে ইনশাল্লাহ আমরা এখানে যা পড়ি, ধরেন সাক্ষ্য আইন যা পড়বো, এখান থেকে আপনি 15টার ভিতরে 12টা কমন ইনশাল্লাহ পাবেন। মাশাআল্লাহ। আরো বেশি পেলেও পেতে পারেন, কিন্তু আমরা টার্গেট করছি কয়টা? 12টা ইনশাল্লাহ। আপনি 12টা যে মোটামুটি যে পড়াশোনা করবেন তার 12টা পারা উচিত। ধরেন 3টা আজগুবি প্রশ্ন আসছে, 3টা আমরা জানি না, কিন্তু 12টা আমরা তো এই জায়গায় যা পড়বো খুব কম জিনিসই বাদ দেওয়া হবে, এবং যা বাদ দেওয়া হবে আপনি যা পড়ছেন সেটা বললে বাদ দেওয়াটাও জানতে পারবেন। কিন্তু আপনার তো বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধরেন কোনো প্রশ্ন আপনাদের অজানা না, যারা গতবার ফেল করছে কোনো প্রশ্ন অজানা না, কিন্তু তারা হয় নার্ভাসনেসের কারণে ফেল করতে, বা ওই মুহূর্তে বুঝতে পারে নাই, বা কি করছে, তাই আর কি। জি, কারণ আমরা তো একটা ধারা যখন যখন যে জায়গা যা পড়ি, এই আইনে কি আছে, এই রিলেটেড অন্যান্য কোন আইনে কি আছে 14 গোষ্ঠী উদ্ধার করি নাকি, আর কোনো আত্মীয় টাত্মীয় আছে কিনা সব জানার পরেই তো পড়ি। তারপরেও যদি লোকজনকে আপনি না চেনেন। আচ্ছা দেখেন, আসলে অ্যাকচুয়ালি ধারা বেশি সময় লাগবে না, একটু দেখি। দেখেন, প্রোবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কিছু রায়ের প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ সার্টেন জাজমেন্ট ইন প্রোবেট এটসেট্রা জুরিডিকশন, ধারা 41। আমি একটু বলি, শুনেন আমার কথাগুলো শুনেন। যে রায় দেয় হচ্ছে কি আদালত, আদালতের রায় হলো দুই প্রকার ভাই, একটা হলো জাজমেন্ট ইন রেম আর একটা হলো জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন পার্সোনাম কাকে বলে? জাজমেন্ট ইন পার্সোনাম হলো যে মামলার রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর। ধরেন একটা মামলার বাদী রুবেল আর বিকাশ, এই মামলায় যদি রায় দেয়, এই রায়টা মানতে বাধ্য রুবেল আর বিকাশ, অন্য কোনো ব্যক্তি মানতে বাধ্য না। তো এটা বলে জাজমেন্ট ইন কি পার্সোনাম, বা ব্যক্তির বিরুদ্ধে রায়। পার্সন মানে কি? পার্সোনাম মানে, জাজমেন্ট ইন পার্সোনাম মানে ব্যক্তির বিরুদ্ধে রায়। তাহলে ব্যক্তির বিরুদ্ধে যে সকল মামলার রায়, এটা মানতে বাধ্য কারা? থার্ড পার্টি কি মানতে বাধ্য? বাধ্য না। আর একটা রায় আমরা 41 ধারায় যে জিনিসটা পড়বো সেটা হলো জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম, এটা বলে বস্তুর বিরুদ্ধে রায়, বা যে রায়টা মানতে সবাই বাধ্য, শুধু যে মামলার পক্ষ তা না, পৃথিবীর সকল মানুষ এই রায়টা মানতে বাধ্য, এটার বলে কি জাজমেন্ট ইন রেম। এখন আমাদের 41 ধারায় ভাই 4টা আদালতের রায়কে জাজমেন্ট ইন রেম বলছে। প্রোবেট, প্রোবেটের বাংলা, প্রোবেট হলো উইল বিষয়ক, লেখার কাজ নাই, এমনি আছে। ম্যাট্রিমোনিয়াল মানে হলো বিবাহ বিষয়ক। আপনার অ্যাডমিরালটি মানে হলো নৌযান সংক্রান্ত। আর ইনসলভেন্সি মানে হলো দেউলিয়াত্ব বিষয়ক। এই 4টা আদালত যদি কোনো রায় দেয়, প্রোবেট মানে উইল সংক্রান্ত আদালত যদি কোনো রায় দেয়, ম্যাট্রিমোনিয়াল বিবাহ সংক্রান্ত কোনো যদি আদালত কোনো রায় দেয়, অ্যাডমিরালটি জাহাজ সংক্রান্ত নৌযান সংক্রান্ত আদালত যদি কোনো রায় দেয়, দেউলিয়াত্ব বিষয়ক আদালত যদি কোনো রায় দেয়, এই রায় সকলে মানতে বাধ্য। কিভাবে বোঝাই? ধরেন প্রোবেটেরটা একটু আলাদা, প্রোবেট বলতেছি যে, আচ্ছা প্রোবেট দিয়েই বুঝাই। যে শরাফত সাহেব মৃত্যুর আগে তার 1/3 10 বিঘা জমি তিনি তার যে প্রতিবেশী বা বা একটা দাতব্য সংস্থার নামে ধরেন উইল করে দিয়ে গেছে। বুঝতে পারছেন? এখন উইল করে দিলে উইলটা কার্যকর হবে শরাফত সাহেব মারা যাওয়ার পরে, বাট শরাফত সাহেব মারা যাওয়ার পরে উইলটা অটোমেটিক্যালি কার্যকর হবে না। তো উইলটা উনি দিয়ে গেছে ধরেন একটা এতিমখানার নামে, যে সম্পদ আমার মারা যাওয়ার পরে আমার 1/3 সম্পত্তি পাবে অমুক এতিমখানা, কিন্তু উনি যখন উইলটা তৈরি করলো তখন একজনকে এক্সিকিউটর বা নির্বাহক, উইল কার্যকর করে হচ্ছে কে বলেন? এক্সিকিউটর বা নির্বাহক। ধরেন রুবেল একজন আইনজীবী, রুবেল রে করে গেছে এক্সিকিউটর। রুবেল মানে উইল কার্যকর হলো তখন যখন উইলকারী মারা যায়, মারা যাওয়ার পরে যে যারা এক্সিকিউটর ঠিক করে গেছে, ওই এক্সিকিউটর আবার দেওয়ানি আদালতে মামলা করে উইলটা কি করার জন্য? কার্যকর করার জন্য। কেন? ওই তখন আদালত দেখে যে উইল করছে কিনা ঠিকঠাক ভাবে যাচাই বাছাই করে সে এক্সিকিউটর, তখন আদালত বলে যে হ্যাঁ উইল কি হয়েছে, এখন থেকে কার্যকর হবে। বাট উইল যদি আপনি এক্সিকিউটর না নিয়োগ করে যান বা এক্সিকিউটর মামলা না করলে উইল কি হয় না? কার্যকর হয় না। তাহলে উইল দাতা এবং উইল গ্রহীতার মধ্যবর্তী ব্যক্তিকে এক্সিকিউটর। তাহলে ধরেন এক্সিকিউটর মামলা করার পরে এক্সিকিউটর যে যে উইল বিষয়ক মামলা যে আদালতে করে সেই আদালতে কি প্রোবেট, তো ও প্রোবেট মামলা বলে। উইলের মামলারে কি বলে? প্রোবেট মামলা। উইলের বাংলা আরবি হচ্ছে ওসিয়ত। কি বলেন? ওসিয়ত। সো আদালত যদি ঘোষণা দেয় উইল রিলেটেড, ওই শরাফত সাহেব যে এতিমখানারে উইল করে গেছে এটা শুধুমাত্র পক্ষগণ মানতে বাধ্য না, পৃথিবীর সবাই মানতে বাধ্য। কোন পারিবারিক আদালত যদি বলে যে ডিপজল আর ময়ূরীর মধ্যে বিবাহ বিচ্ছেদ
হয়েছে, তাহলে তাদের যে আর বৈবাহিক সম্পর্ক নাই এটা শুধু তারা ছাড়াও সবাই মানতে কি বাধ্য, মানে সকলেই মানতে বাধ্য। জাহাজ রিলেটেড আদালত যদি কোনো রায় দেয় সকলে মানতে বাধ্য। দেউলিয়াত্ব বিষয়ক আদালত যদি ঘোষণা করে যে সুমন সেন দেউলিয়া ঘোষণা করা হলো, তাহলে এটা শুধু মামলার পক্ষ না, কি বলেন, সবাই মানতে বাধ্য। তাহলে 41 ধারা থেকে মেইনলি যে বিষয়টা আসলো সেটা হলো কয়টা আদালতের রায়কে জাজমেন্ট ইন রেম বলা হয়েছে, কয়টা? চারটা। এবং এই চারটা আদালতের রায় হলো কনক্লুসিভ প্রুফ। কি বলেন? কনক্লুসিভ প্রুফ মানে হলো চূড়ান্ত প্রমাণ। যে আমরা সামনে পড়বানি অনুমানের ক্ষেত্রে যে প্রমাণকে খণ্ডন করা যায় না, রিভার্ট করা যায় না, মানে যেটা মানে চূড়ান্ত, ওটা আর অপ্রমাণিত করার সুযোগ নাই। বুঝতে পারছেন? তো পরীক্ষায় যদি আসে যে কয়টা আদালতের রায় কনক্লুসিভ প্রুফ, চারটা আদালত। কয়টা আদালতের রায় জাজমেন্ট ইন রেম? চারটা আদালত। জাজমেন্ট ইন রেম সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? কোন কোন আদালতের রায় মানতে সকলে বাধ্য? ওই যে চারটা আদালতের দ্বারা। বুঝতে পারছেন? অনেক ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। তো একটু পড়ি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা একটু ঢাকাই, তারপরে দেখেন 41 ধারার অধীন প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি বা দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত কতিপয় রায়কে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং উক্ত রায়কে কতিপয় বিষয়ে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এখানে একটু যদি পড়ি যে 41 ধারার অধীন সেই সকল রায়কে গ্রহণযোগ্য করা হয়েছে, আন্ডারলাইন করবেন, যেগুলো বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম অর্থ হলো সুনির্দিষ্ট কোনো বিষয়ের বিরুদ্ধে রায়। বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম হতে পারে যখন কোনো আবিষ্কার, মর্যাদা বা সম্পত্তি সম্পর্কিত কোনো প্রশ্নে মীমাংসা করা হয়। এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্থলে কোনো সম্পত্তির বিরুদ্ধে পরিচালিত কোনো মামলা বর্ণনা করে। যেমন অ্যাডমিরালিটি মামলা জাহাজের মালিকের বিরুদ্ধে না হয়ে জাহাজের বিরুদ্ধে হয়, অর্থাৎ জাহাজ রিলেটেড যে মামলা জাহাজের মালিকের বিরুদ্ধে হয় না, হয় কার বিরুদ্ধে? এই ধারার অধীন জাজমেন্ট ইন রেম প্রাসঙ্গিক হওয়ার কারণে এই ধারার অধীন বর্ণিত প্রবেট, বিবাহ, অ্যাডমিরালটি বা দেউলিয়া মামলার রায়, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র পক্ষদের উপর নয় বরং অন্য সকলের উপর বাধ্য কর। আর এই জায়গা ছোট করে নিচে একটু ফুটনোটে লেখা আছে জাজমেন্ট ইন রেম পার্সোনাম কি, এটা আপনারা পড়ে নিয়েন, এটা আমি আর পড়লাম না। কোন ব্যক্তি যে মামলার পক্ষ না সেই মামলার সিদ্ধান্ত সাধারণত তার জন্য বাধ্যকর না। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম এই নিয়মের ব্যতিক্রম, কারণ জাজমেন্ট ইন রেম এই ক্ষেত্রে আদালতের রায় শুধুমাত্র যে পক্ষগণের উপর বাধ্যকর তা নয়, বরং অন্যান্য সকলের জন্য বাধ্যকর, যদিও তারা উক্ত মামলার কি বলেন পক্ষ না। বলেন তো রুবেল, বলেন রুবেল, জাজমেন্ট ইন পার্সোনাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? কেউ বলবেন না, রুবেল বলেন। জাজমেন্ট ইন পার্সোনাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? কত ধারায় আছে বলেন? বিকাশ, বিকাশ বলেন, বিকাশ। সঞ্চিতা, মুন্নি আপনি বলেন। মিতা, 43 ধারায়। আমারে দড়ি নিয়ে এসেন, মাঝে মাঝে আমিও একটু জ্বললাম, আপনারা মাঝে মাঝে জ্বললেন, আমি মাঝে মাঝে জ্বললাম আর কি। মানে এত চিৎকার চেঁচামেচি করার পরেও যদি আপনারা জিজ্ঞাসা করার পরে না পারেন। মনে নাই? ঘোষণামূলক মামলা আছে 42 আর 43 আছে কি ফলাফল। ওই যে বিয়ের শাশুড়ি আর বৌরি বৈধ নিয়ে ঘোষণা, পরে এসে আর একজন মামলা করছে, উদাহরণ দিয়েছিলাম, মনে নাই? দেখেন আপাতত উনারটা দিয়েন, লাগলে নিয়ে নেবনি। দেখেন 41 ধারায় যে সকল আদালতের রায় প্রাসঙ্গিক, 41 ধারায় গোল দিবেন 4 শ্রেণীর আদালত এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। একটু শেষ করি তারপরে। কয় শ্রেণী? 4 শ্রেণী। প্রবেট দেখেন, উইল সংক্রান্ত দলিল। প্রবেট মানে কি? উইল। উইলের নিচে লিখে রাখেন ছোট্ট করে ওসিয়ত, নাহলে পরে আবার মনে থাকবে না। উইলের নিচে কি লিখবেন? ওসিয়ত। ওই যে 4 শ্রেণীর আদালতের নিচে লেখেন প্রবেট বা উইল সংক্রান্ত দলিল, এর নিচে কি লিখবেন? আর দানের আরবি কি জানেন? দানের আরবি কি? হেবা, হেবা, হেবা। জি। ম্যাট্রিমোনিয়াল মানে কি? বিবাহ সংক্রান্ত। অ্যাডমিরালিটি দেখেন নৌ চলাচল বিষয়ক। আর ইনসলভেন্সি মানে কি? দেউলিয়াত্ব বিষয়ক। তো এই সকল আদালতের রায় প্রাসঙ্গিক, এইটুকার পড়লাম না, জেনে রাখা ভালো। তো একটু আসেন, জেনে রাখা ভালো যে 41 ধারায়
প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি বা দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই রায় কি বলেন? চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। উদাহরণটা পড়লে বুঝবেন। উদাহরণ যে করিম এবং খায়রুনের মধ্যে সম্পাদিত বিবাহটি আদালত, ম্যাট্রিমোনিয়াল আদালত যেমন পারিবারিক আদালত, বাতিল বলে ঘোষণা করে। এখন একটা কথা শুনেন, বিবাহটি বৈধ নাকি অবৈধ এটা যদি দেওয়ানি মামলায় ঘোষণা করে সেটা কিন্তু কনক্লুসিভ প্রুফ না। দেওয়ানি আদালত মানে হলো সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এরা না, হইতে হবে কি আদালত? পারিবারিক আদালত। দেখেন ক এবং ক্ষয়ে যে এখন আর স্বামী এবং স্ত্রী না, সেই সম্পর্কে আদালতের সিদ্ধান্ত হলো চূড়ান্ত প্রমাণ, এবং এই রায় শুধুমাত্র উক্ত পক্ষগণের উপর বাধ্যকর নয়, বরং যে কোনো ব্যক্তির উপর বাধ্যকর বা চূড়ান্ত প্রমাণ। বুঝতে পারছেন? ধরেন বিবাহ বিচ্ছেদের মামলা করছে এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে, এবং আদালত তার বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিছে যে হ্যাঁ আপনাদের বিবাহ বিচ্ছেদ করা হলো। তো তাদের মধ্যে যে আর বৈবাহিক সম্পর্ক না, এটা মানতে বাধ্য কারা? সকলে। ধন্যবাদ। আজকে শেষ ধারা, সেটা হলো 42 ধারা। দেখেন, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। একটু পড়ি তারপর ব্যাখ্যা দিই। সাক্ষ্য আইনের 42 ধারায় জনসংশ্লিষ্ট প্রকৃতির বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে রায় বাধ্যকর হবে না। যারা রায়ের পক্ষ না, সাধারণ নিয়ম হলো তাদের বিরুদ্ধে কি রায় বাধ্যকর হবে? হবে না। কিন্তু একটা ব্যতিক্রম করলাম কত ধারায়? 41 ধারায়। কিন্তু এই নিয়মের প্রথম ব্যতিক্রম 41 ধারায় এবং দ্বিতীয় ব্যতিক্রম 42 ধারায় উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, এই ধারায় মানে কোন ধারায়? 42 ধারায়। এই ধারায় বলা হয়েছে একই পক্ষ হোক বা না হোক, জনসংশ্লিষ্ট প্রকৃতির বিষয় যেমন প্রথা, প্রেসক্রিপশন ইত্যাদি বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক। কিভাবে? উদাহরণটা পড়লে আমরা বিস্তারিত বুঝতে পারবো। দেখেন উদাহরণ যে ক ক্ষয়ের বিরুদ্ধে তার জমিতে অনধিকার প্রবেশের কারণে মামলা দায়ের করে। ক মামলা করছে কার বিরুদ্ধে? ক্ষয়ের বিরুদ্ধে। করিম মামলা করছে খায়রুলের বিরুদ্ধে। করিম বলতেছে যে খায়রুল তুমি আমার জমিতে আমার অনুমতি না নিয়ে ঢুকছো। খায়রুল উক্ত জমিতে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে বলে দাবি করে। খায়রুল বলতেছে যে করিম তোমার জমিতে আমি অনুমতি নিয়ে ঢুকি নেই, অনুমতি না নিয়ে ঢুকি নেই। তোমার জমিতে আমি তো পরের কথা, অন্যান্য লোকেরও হাঁটার অধিকার আছে। করিম এই দাবি অস্বীকার করে। করিম এবং গণেশের মধ্যে উক্ত জমি নিয়ে পূর্বের কোন এক মামলায় আদালত উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে বলে ডিক্রি প্রদান করেছিল। বর্তমান মামলাটা হলো করিম আর কার ভিতরে? খায়রুল ভিতরে। কিন্তু এর আগে করিম আর গণেশের মধ্যে একটা মামলা হয়েছিল, সেই মামলায় বলছিল যে এই জমি দিয়ে সবার হাঁটার অধিকার আছে। তো আদালতের এই ডিক্রি বর্তমানে করিম এবং খায়রুলের মামলার মধ্যে প্রাসঙ্গিক হবে। এখন খায়রুল যদি ওই আদালতের রায় নিয়ে আসলো যে ওনার দেখেন এর আগে একটা মামলা হয়েছিল করিম আর গণেশের মধ্যে, সেই জায়গায় আদালত বলছে যে এই জমির উপর দিয়ে জনসাধারণের হাঁটার অধিকার আছে, তো ওই মামলার রায়টা এই খায়রুলের মামলায় কি প্রাসঙ্গিক কত ধারায়? 42 ধারায়। কিন্তু এটা চলাচলের অধিকার যে আছে তার চূড়ান্ত প্রমাণ না, আন্ডারলাইন করে আমি ব্যাখ্যা দিচ্ছি। তো শুনেন, 41 ধারাও জাজমেন্ট ইন রেম, 42 ধারাও জাজমেন্ট ইন রেম, বাট 41 ধারা কনক্লুসিভ প্রুফ, কিন্তু 42 ধারা কনক্লুসিভ প্রুফ না। 42 ধারাটা কি করা যায়? খণ্ডন করা যায়। 42 ধারা যদি কনক্লুসিভ প্রুফ হতো তাহলে এই জায়গা আদালত ওই রায়টা পাইলেই মামলা কি করে দিত? বুঝতে পারছেন? বলতো যে সবার হাঁটার অধিকার আছে। কিন্তু 42 ধারা মানে জাজমেন্ট ইন রেম, বাট অপরপক্ষ ইচ্ছা করলে এটারে কি করতে পারে? খণ্ডন করতে পারে। জি। তো 41 আর 42 বুঝতেন? যদি আপনারা বলে যে 41 ধারা কয়টা আদালত? চারটা আদালত। আর জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় প্রাসঙ্গিক কত ধারায়? বুঝা গেছে? আচ্ছা, জিজ্ঞেস করলে পারবেন কিভাবে? পড়াশোনা একটু করতে হয় না? তো আমাদের আজকে এই পর্যন্তই। আর একটা প্রশ্ন পড়বো, 2 নাম্বার প্রশ্নটা একটু দেখেন যে প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার সেকেন্ড সুট অর ট্রায়াল, এটা আছে কত ধারায়? 40 ধারায়। আচ্ছা, তো একেবারে শেষের প্রশ্নটা দেখেন, একেবারে শেষের প্রশ্নটা আপনাদের নতুন পুরাতন যে বই হোক না কেন, একেবারে শেষ প্রশ্নটা দেখেন যে কোন আদালতের কোন ধরনের রায়, আদেশ বা ডিক্রি সাক্ষ্য আইনের 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে? এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক প্রদত্ত রায় বা প্রতারণা বা যোগ সাজসক্রমে হাসিল করা হয়েছে এমন কোন রায়। সাক্ষ্য আইনের
44 ধারায় বলতেছে যে যদি কোনো আদালত, ধরেন আদালতের এই ডিক্রি দেওয়ার ক্ষমতা নাই বাট সে দিয়ে ফেলছে, বা ওই ডিক্রি বা রায়টা নেওয়া হয়েছে প্রতারণা করে, তখন ওই প্রতারণা বা এটাতে তার এখতিয়ার নাই, এই বিষয়গুলো প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের কত ধারায়? 44 ধারায়। আপনি বলবেন যে ইওর অনার, এই আদালতের এমন রায় দেওয়ার ক্ষমতা ছিল না, রায় বাদীপক্ষ প্রতারণা করে আদালতের কাছ থেকে আদায় করছে। সো এই সব জিনিস, প্রতারণা বা এখতিয়ার বহির্ভূত রায়, এই সম্পর্কে প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের কত ধারায়? 44 ধারায়। আর 43 ধারা আপনাদের পড়ার বিষয়বস্তু না, বাট 41 ও 42 ধারায়, যে 40, 41, 42 ধারায় যে সকল রায় প্রাসঙ্গিক না, সেই সকল রায় প্রাসঙ্গিক 43 ধারায়। 40, 41, 42 এই তিনটা ধারায় যে সকল রায় প্রাসঙ্গিক না, সেই সকল রায় প্রাসঙ্গিক কত ধারায়? 43 ধারায়। 40, 41 এবং 42 ধারায় যে সকল রায় প্রাসঙ্গিক না, সেই সকল রায় প্রাসঙ্গিক কত ধারায়? 43 ধারায়। আর 44 ধারায় আমরা পড়লাম যে কোন ধরনের রায় বা আদেশ বা ডিক্রি যদি প্রতারণামূলক ভাবে বা আদালত এখতিয়ার বহির্ভূত ভাবে দিয়ে থাকে, তাহলে সেই বিষয়ে প্রমাণ করা যেতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 44 ধারায়। তো ধন্যবাদ। অনলাইন অফলাইন আপনারা ধৈর্য সহকারে যে এতক্ষণ ক্লাস করছেন, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে সরাসরি আজকে আমরা আপনাদের ক্লাস টেস্টে চলে আসবো। তানভীর আলম খান, আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখেননি, আপনি আসেন না কেন সরাসরি? ভাইয়া আমি মুর্শিদপুরে আছি তো। তো হচ্ছে আরে ইনশাল্লাহ নেক্সট সোমবার বুধবার থেকে। মুকসেদপুর থেকে এক লোক ক্লাস করতে আসতো। মুকসেদপুর হলো গোপালগঞ্জ থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে। প্রদীপ গুহ আসতো, প্রদীপ গুহ মুকসেদপুর থেকে আসতো আর যাইতো। তো আপনার নেক্সট দিন থেকে ক্লাসে দেখতে চাই। জীবনে অনেক কিছু ঘটবে, জীবন তো মাত্র শুরু, কিন্তু এ নিয়ে তো হতাশ হইলে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমরা পরীক্ষায় চলে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।